বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাড গাইড পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার অনলাইন ট্রেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি। বিশেষ করে যারা সারা বাংলাদেশ থেকে আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন, ব্যাড বিষয়ের একদিনের অনলাইন ওয়ার্কশপ ব্যাড রিটার্ন অংশক 9.1 সম্পর্কে আজকে আমাদের মধ্যে ক্লাস নেবেন হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় ভার্জন এবং সবার প্রিয় এবং জনপ্রিয় একজন মানুষ। তিনি হচ্ছেন আবু সুফিয়ান স্যার, রাজস্ব কর্মকর্তা, জাতীয় রাজস্ব। ওনাকেও আজকের আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আশা করি আপনাদের এই পুরো প্রোগ্রামটা খুব ভালো লাগবে এবং মনোযোগ সহকারে পুরো প্রোগ্রামটা শুনতে পারলে মূসক রিটার্ন অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 9.1-এর যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো। সবাই আজকের এই প্রোগ্রাম মনোযোগ দিয়ে এবং উপভোগ করবেন, আমাদেরকে সব বিষয়ে সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত করছি। তো প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের প্রিয় ভাই এম এম সালাউদ্দিন আইয়ুব, আইটিবি 2017। الزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولانا العظيم। ইরশাদ হচ্ছে, পরম করুণাময় ও অতিশয় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তিন ও জাইতুন, সিনাই পর্বত এবং এই মক্কা নগরীর, নিরাপদ মক্কা নগরীর কসম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিস্তমদেরও নিচে পৌঁছে দিয়েছি তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করতে থাকে, কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। কাজেই হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? আল্লাহ কি সব শাসকের বড় শাসক নন? নিশ্চয়ই মহান আল্লাহ সত্য বলেছেন। জি, ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ খায়ের। ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী ভাইকে কোরআন থেকে তেলাওয়াতের জন্য। আমরা এখন ডাইরেক্টলি চলে যাব আবু সুফিয়ান স্যারের কাছে, তারপরে আমরা একটু প্রাথমিক আলোচনা করব। আজকের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি এইভাবে: কোরআন থেকে তেলাওয়াত, তারপর হচ্ছে স্যারের আজকের যে টপিক ছিল টপিক্সের উপরে আলোচনা হবে, তারপর আপনাদের জন্য রয়েছে প্রশ্নোত্তর পর্ব। এটা আমরা আশা করতেছি 9টা থেকে বা 9:30 থেকে 10টা পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো। আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে, যেহেতু আসলে আমরা এই প্ল্যাটফর্মে নতুন বলতে আমরা যেহেতু নতুন করে এই জিনিসটা শুরু করছি, সুফিয়ান স্যারও এক্ষেত্রে নতুন ভাবে এখানে এই প্ল্যাটফর্মে এসে আমি একটু কথা বলি আপনার মিউটের ব্যাপারে। জিনিসটা হচ্ছে গিয়ে কি, আপনি চাইলেই মিউট করতে পারেন সবাইকে, কেউ আনমিউট করতে পারবে না। ওইটা হচ্ছে ওই যে মিটিং রুম
হ্যালো, হ্যাঁ সবাই মিউট সবাইকে হয়ে গেছেন। হ্যাঁ সবাইকে মিউট করে দিছি। যে হ্যালো, আমরা একটু আপনাদের সকলে আসলে কোঅপারেশন চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। যারা এখানে জয়েন করবেন এবং থাকবেন আনমিউট করে নেবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কথা থাকে, আমরা লাস্ট মোমেন্টে নিব। বিশেষ করে আজকে ওই মূসক রিটার্ন 9.1 সম্পর্কিত যত ধরনের কোয়েশ্চেন আছে স্যার আজকে দিবেন, যতটুকু সময় হোক। তারপর আপনাদের কিছু আলোচনা শুনবো। তো এটা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে আপনাদের সকলেরই আমি একটু কোঅপারেশন চাচ্ছি। স্যার যতক্ষণ প্রেজেন্টেশন দিবেন সবাই নিজ দায়িত্বে মিউট করে রাখবেন, আমরাও চেষ্টা করব। ধন্যবাদ। আমি একটু স্যারকে ওনার মূল্যবান প্রেজেন্টেশন প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মূল্য সংশোধন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এবং মূল্য সংশোধন কর সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 এর বিষয়ভিত্তিক আলোচনা অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মূল্য সংশোধন কর সম্পর্ক শুল্ক দাখিলপত্র মূসক 9.1। হচ্ছে কেন? সবাইকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শোনার জন্য, কারণ দাখিলপত্র অনেক জটিল। বর্তমান দাখিলপত্র অনেক জটিল এবং অনেক বড় একটা ফর্ম, যেখানে অনেক হিডেন বিষয় আছে, অনেক জটিল বিষয় আছে। এই বিষয়গুলো যদি আপনারা মনোযোগ সহকারে একটু শুনেন বা অনুভব করেন, তাহলে আপনার অনেক ভুল ভেঙে যাবে, অনেক বিষয় বুঝতে পারবেন, অনেক বিষয় জানতে পারবেন, অনেক বিষয়টা আপনাকে ক্লিয়ার হয়ে যাবেন যে আজকের পর থেকে আপনার যে ভুল ধারণাগুলো ছিল বা এতদিন যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আর এখন থেকে হবে না। এরপর আমার সেশন শেষে আমরা প্রশ্নোত্তর পর্বে সবার প্রশ্ন নিব। সবার প্রতি অনুরোধ থাকবে যে আজকের কোশ্চেনগুলো যেন মূল্য সংযোজন কর দাখিলপত্র বিষয়ে হয়। কেননা আজকে যদি আমার 400-এর উপরে পার্টিসিপেন্ট হয়, সবার আমরা ম্যাক্সিমাম কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অন্য কোশ্চেন করলে আমার সারা রাত দিলেও শেষ হবে না। সুতরাং এই জন্য অনুরোধ থাকবে যে আজকের কোশ্চেনগুলো যেন 9.1 রিলেটেড হয় এবং আপনার যে ফাইন্ডিংস বা আপনার কোশ্চেনটা আপনি চাইলে রাইট ডাউন করে রাখতে পারেন। আমার প্রেজেন্টেশন শেষে আপনারা এটা শেয়ার করবেন। এবং একই কোশ্চেনের যদি একজন করে তার উত্তর যদি পেয়ে যান, তাহলে দয়া করে ওই কোশ্চেনটা রিপিট করবেন না, অন্য কাউকে সুযোগ দিব আমরা। তো ধন্যবাদ। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমরা আজকে আলোচনা করব মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক দাখিলপত্র মূসক 9.1। মূল্য সংযোজন কর দাখিলপত্র কি সবাই জানেন যে ধারা 2-50 সংজ্ঞা মোতাবেক দাখিলপত্র অর্থ হলো কর নিরূপণ ও কর নির্ধারণের উদ্দেশ্যে কোনো কর মেয়াদে করদাতা কর্তৃক পেশকৃত কোনো দাখিলপত্র। আর বিধি 47 বলছে যে মূল্য সংযোজন কর দাখিলপত্র হলো মূসক 9.1 একটা ফর্ম, সেটা সরকার বিধিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর এটা দাখিল করতে হয় কখন? প্রতি কর মেয়াদের শেষে পরবর্তী কর মেয়াদের 1 থেকে 15 তারিখের মধ্যে। আর ইতিপূর্বে ছিল যে 15 তারিখ যদি সরকারি ছুটির দিন হয় তাহলে তার পূর্ববর্তী কার্য দিবসে দিতে হবে। কিন্তু 2020-21 অর্থ বছরে এসে এটা একটু চেঞ্জ আসছে। এখানে বলেছে যে 15 তারিখ যদি সরকারি ছুটির দিন হয় তাহলে তার পর দিন দেয়া যাবে, মানে পরবর্তী কার্য দিবসে দেয়া যাবে। দাখিলপত্র পেশ যদি না করেন তাহলে কি হয়? যদি 15 তারিখের মধ্যে কেউ দাখিলপত্র পেশ করতে ব্যর্থ হয় বা পরবর্তী 15 তারিখে যদি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্য দিবসে যদি কেউ দাখিলপত্র পেশ করতে ব্যর্থ হয় তাহলে তার 10,000 টাকা জরিমানা, এবং যদি অনাদায়ী থাকে তার প্রদেয়, তাহলে তাকে ওই অনাদায়ী প্রদেয়ের উপরে 2% মাসিক হারে সুদ পরিশোধ করতে হয়। আচ্ছা, কখন পেশ করতে হয় এটা তো আমরা বলেছি, পেশ না করলে কি হয় সেটাও বলেছি। আচ্ছা, দাখিলপত্র কোথায় পেশ করতে হয়? দাখিলপত্র পেশ করার বিভিন্ন জায়গা আছে, বিধি দ্বারা নির্ধারিত। প্রথমত আমরা অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে, যারা নিজেরাই কমপ্লায়েন্ট বা যারা নিজেরা পারে অনলাইনে দিতে পারবে, আর অনলাইনে না দিতে পারলে সেটা কাগজে হলে ভ্যাট অফিসে দিতে পারবেন। সেটা হলো সুবিধাজনক কোনো ভ্যাট কমিশনার বা বিভাগীয় দপ্তর, আপনার যেখানে সুবিধা হয়, অথবা বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার নির্ধারিত কোনো সেবা কেন্দ্রে, বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোনো মেলা, অথবা বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো স্থানে। আচ্ছা, দাখিলপত্রের সাথে কি কি দলিলাদি দিতে হয়? দাখিলপত্রের সাথে প্রথমত 1 লক্ষ টাকার অধিক স্থানীয় ক্রয় বিক্রয়ের ব্যাংকিং চ্যানেলে লেনদেনের প্রমাণপত্র, অর্থাৎ 1 লক্ষ টাকার উপরে যদি কোনো চালানের মূল্য হয়ে থাকে, ক্রয় অথবা বিক্রয়, 1 লক্ষ টাকার উপরে যদি ক্রয় বিক্রয় কোনো চালানের মূল্য হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করার সপক্ষে প্রমাণপত্র দিতে হবে। সেটা হতে পারে পে অর্ডার বা চেক বা ব্যাংক ড্রাফট, এটা যাই হোক তার ফটোকপি অথবা যে কোনো প্রমাণপত্র দিতে হবে।
আর ক্রয়ের সাপেক্ষে 6.3 আর আমদানি সাপেক্ষে বিল এন্ড বিন্যাস সমূহ। ক্রয় রেজিস্টার আর বিক্রয় রেজিস্টারের ফটোকপি 6.1 আর 6.2 এর ফটোকপি। আর যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে 6.2.1 এর ফটোকপি। তারপর চাহিদা মতো ক্রয় বিক্রয় রেজিস্টার, ট্রেজারি জমা সংক্রান্ত তথ্য সংযুক্ত ছক মোতাবেক ফরমে দিতে হবে। এছাড়াও 6.10 নামে একটা ফর্ম আছে যেখানে 2 লক্ষ টাকার অধিক ক্রয় বিক্রয়ের তথ্য দিতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমরা যদি 6.3 অর্থাৎ মুসুক চালানের পরিবর্তে কি 6.10 দিতে হবে? আসলে বিষয়টা তা না, 6.3 তো বাস, তারপরে 6.10 হলো যেই সমস্ত 6.3 এর মূল্য 2 লক্ষ টাকার অধিক হবে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত মূসক চালানের মূল্য স্থানীয় কিন্তু আমদানিটা হবে না, অনেকে বিল অফ এন্ট্রি তথ্য দিয়ে দেয় বা রপ্তানি বা ইম্পোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে 6.10 এ হবে শুধুমাত্র স্থানীয় ক্রয়ের চালানের মূল্য 2 লক্ষ টাকার অধিক হইলে কোন চালানের ওই চালানের তথ্যটাই 6.10 এর অংশ ক এবং খ আছে, আমরা ফর্মটা পরবর্তীতে দেখতে পাবো, তার মাধ্যমে দাখিল করতে হবে। আচ্ছা, উৎসে কর্তন যদি হ্রাসকারী সমন্বয় করতে চান সেক্ষেত্রে 6.6 এর মূল কপি দিতে হবে। আর কর যদি পরিশোধ করে থাকেন তার প্রমাণস্বরূপ ট্রেজারি চালানের মূল কপি দাখিল করতে হবে। আচ্ছা, দাখিলপত্রের প্রকারভেদ। দাখিলপত্র অনেক প্রকার আছে আমরা জানি। দাখিলপত্রকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। সাধারণ দাখিলপত্র যা প্রতি কর মেয়াদে দাখিল করা হয় ধারা 64 এর অধীনে। বিলম্বে পেশকৃত দাখিলপত্র ধারা 65 এর অধীনে। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে না পারেন, ওই যে আইনে বলা আছে যে 15 তারিখের মধ্যে দাখিল করতে হবে, তো 15 তারিখের মধ্যে যদি কেউ দাখিল করতে না পারেন সেক্ষেত্রে কমিশনারের নিকট আবেদন করবেন 9.3 ফর্মে, এবং আবেদনের যদি সময়সীমা বৃদ্ধি করা হয় ওই বৃদ্ধিকৃত সময়ের মধ্যে দাখিল করলে সেটাকে বলা বিলম্বিত দাখিলপত্র। এক্ষেত্রে সর্বোচ্চ 1 মাস সময় বৃদ্ধি করতে পারবে এবং 1 মাস সময়ের মধ্যে বিলম্বে দাখিলপত্র পেশ করতে পারবেন। এক্ষেত্রে জরিমানা হবে না, কিন্তু আপনার সুদ হবে, অর্থাৎ কর যদি অনাদায়ী থাকে সেক্ষেত্রে সুদ দিতে হবে, কিন্তু জরিমানাটা দিতে হবে না যেহেতু পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু পারমিশন না নিলে আবার জরিমানা আছে। আর বিলম্বে দাখিলপত্র সর্বোচ্চ 1 মাসের মধ্যে দেওয়া যাবে। কেউ যদি 3 মাস ধরে দাখিলপত্র না দেন, 3 মাস পরে দাখিলপত্র দিতে গেলে সেটা আর বিলম্বে দাখিলপত্র হবে না বা সাধারণ দাখিলপত্র হবে না, সেটা সংশোধিত দাখিলপত্র হবে না, সেটা হবে অন্য দাখিলপত্র, সেটা আমরা পরবর্তী বলছি। এরপর 3 নম্বরে আসে সংশোধিত দাখিলপত্র। সংশোধিত দাখিলপত্র কি? আপনি ইতিপূর্বে যে দাখিলপত্রটা পেশ করেছেন সেই দাখিলপত্রটাকে আপনি সংশোধন করতে চান। আপনি যদি ক্লারিক্যাল মিস্টেক বা কোনো ভুল ত্রুটি ধরা পড়ে পরবর্তীতে আপনি 4 বছরের মধ্যে এটা সংশোধন করতে পারবেন। সেখানে আরো কিছু কন্ডিশন আছে। তো এই সময়ের মধ্যে আপনি যখন সংশোধন করবেন তখন সেটা হবে সংশোধিত দাখিলপত্র, সেটা হলো ধারা 66 এর অধীনে। তারপর আছে পূর্ণ অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র। ওই যে আপনি বললাম যে আপনি পরবর্তীতে বিলম্বিত দাখিলপত্র সর্বোচ্চ 1 মাস পর্যন্ত করতে পারবেন, কিন্তু 1 মাস সময়ের মধ্যে যদি আপনি দাখিল করতে ব্যর্থ হন তাহলে সেটার বিলম্বে দাখিলপত্র হবে না অথবা সাধারণ দাখিলপত্র হবে না, সেটা হবে আপনার পূর্ণ অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র, অর্থাৎ যে দাখিলপত্রটা আপনি সময় মতো দিতে পারেননি তার বিকল্প একটা দাখিলপত্র, অথবা যে ওই দাখিলপত্রটা যদি আপনি সংশোধন করতে না চান বা ওই দাখিলপত্রে মূল দাখিলপত্রে যদি কম পরিশোধিত হয় বা কোনো কারণে তার কিছু পরিবর্তন আনতে চান তার সাথে সম্পূরক বা অতিরিক্ত বিকল্প দাখিলপত্র পেশ করতে পারবে। পঞ্চমত টার্নওভার কর দাখিলপত্র। টার্নওভার কর দাখিলপত্র 9.2। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 9.1। আর চূড়ান্ত দাখিলপত্র। চূড়ান্ত দাখিলপত্র হলো নিবন্ধন বাতিল হয়ে গেলে তখন আপনার কর সমস্ত কর নির্ণয় করার জন্য, কর আরোপ করার জন্য তখন তার চূড়ান্ত দাখিলপত্র দিয়ে তার সমস্ত হিসাব নিকাশ শেষ করার জন্য যে দাখিলপত্র দেওয়া হয় সেটা বলে চূড়ান্ত দাখিলপত্র। আচ্ছা, দাখিলপত্র তো 2 ধরনের আমরা জানলাম যে 9.1 এবং 9.2, এই দুটোর মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। সেটা হলো 9.1 মূল্য সংযোজন কর এবং ভ্যাট হিসাব থাকে, আর টার্নওভার করে শুধুমাত্র টার্নওভার কর থাকে। আর 9.1 এর ক্ষেত্রে 30 দিনে 1 কর মেয়াদ, আর 9.2 এর ক্ষেত্রে 90 দিনে 1 কর মেয়াদ। আর চাইলে প্রতি মাসে কেউ দিতে পারে, আর এটা প্রতি মাসেই দিতে হবে। 9.1 এর ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে, 9.2 এর ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে না। এই হলো আমাদের দাখিলপত্রের শুরু। দাখিলপত্র 9.1 মূল্য সংযোজন কর দাখিলপত্র। মূল্য সংযোজন দাখিলপত্রের বর্তমান যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে মোট 12টি অংশ আছে এবং 68টি নোট রয়েছে। এছাড়াও প্রতিটি নোটের বিস্তারিত তথ্য পূরণ করার জন্য আরো 7টি সাব ফর্ম রয়েছে। আমরা প্রথমে নোট ভিত্তিক, অংশ ভিত্তিক এবং পরবর্তীতে সাব ফর্ম এবং ডিটেইলস আমরা আলোচনা করব। দাখিলপত্র অংশ 1, করদাতার তথ্য। আপনি যখন অনলাইনে পূরণ করবেন, দাখিলপত্র পেশ করবেন, তখন আপনি যখন আপনার আইডি দিয়ে লগইন করবেন, পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, তারপর আপনার শুরুতেই আপনার যখন ফর্মটা ওপেন করবেন, ওপেন করার পরে পার্ট 1 বা অংশ 1 করদাতার তথ্য অটোমেটিক পূরণ হয়ে যাবে।
কিন্তু কাগজে যখন দিবেন তখন কিন্তু আর এখানে অটোমেটিক পূরণ হবে না, আপনাকে হাতে পূরণ করতে হবে, অথবা সফট কপি নিয়ে কম্পিউটারে আপনি পূরণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এটা পূরণ করতে হবে ম্যানুয়ালের ক্ষেত্রে। আর অনলাইনের ক্ষেত্রে এটা পূরণ করতে হবে না, অটো পূরণ হয়ে যাবে। এখানে অংশ 1-এ 5টি ক্রমিক আছে। ক্রমিক 1 ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা, এটা সবাই জানেন, 13 ডিজিটের বিল। করদাতার নাম, যে করদাতার নাম যে যে কোম্পানির রিটার্ন দিবে সেই কোম্পানির নাম। এখানে আমি যেমন উদাহরণস্বরূপ দিয়েছি পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড, হাসান পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড কোম্পানির নাম হবে। তার 3 নম্বর করদাতার ঠিকানা, যে কোম্পানির নাম দিয়েছেন তার ঠিকানা। মালিকানার প্রকৃতি, এই 4 নম্বরে এসে ঝামেলা পড়ে যায় অনেকে। এখানে আগে ছিল যে ব্যবসায়ের প্রকৃতি। ব্যবসায়ের প্রকৃতি দেখলেই অনেকে মনে করে উৎপাদনকারী, আমদানিকারক, রপ্তানিকারক বা সরবরাহকারী, এই সমস্ত তথ্যাদি বা বিভিন্ন যে যেরকম মনে করে লিখে রাখে। প্রকৃতপক্ষে 4 নাম্বারটা হলো ইংরেজিতে লিখছে টাইপ অফ ওনারশিপ, বাংলায় যাকে বললে সোজা বাংলায় মালিকানার প্রকৃতি, অর্থাৎ কি ধরনের মালিকানা, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, অংশীদারি না প্রপার্টারশিপ নাকি কোম্পানি, সেটা লিখতে হবে। এই জায়গাটা অনেকে ভুল করে বা ইতিপূর্বে ভুল করেছে, আশা করি আজকের পর থেকে ভুল হবে না। 5 নম্বরে অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃতি, আপনার যে অর্থনৈতিক কার্যক্রমটা সেটা কি ধরনের, প্রকৃতিটা কি রকম, উৎপাদনকারী, আমদানিকারক, রপ্তানিকারক বা সরবরাহকারী। আপনার যে কটা প্রযোজ্য আপনার রিটার্ন যেভাবে দিবেন বা যেভাবে আপনার মূসক নিবন্ধন নেওয়া সেভাবে আপনাকে দিতে হবে। যে একই ব্যক্তি একাধিক হতে পারে, যেমন অনেকে আমদানি করে, উৎপাদন করে, তারপরে সরবরাহ করে, আবার সেবাও প্রদান করে একসাথে। তো সেক্ষেত্রে যেটা যেটা প্রযোজ্য সবগুলো এখানে লিখতে হবে। অংশ 2, অংশ 2-এ আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কর মেয়াদের দিচ্ছেন। অংশ 2-এর 1-এ ক্রমিক কর মেয়াদ আপনাকে সিলেক্ট করতে হবে মাস, তারপরে মাসের কোন বছর, মাস এবং বছর, অর্থাৎ কোন কর মেয়াদের আপনি রিটার্নটা দিচ্ছেন। তারপর অংশ মানে ক্রমিক 2, দাখিলপত্রের প্রকার, আপনি কোন প্রকারের দাখিলপত্র দিচ্ছেন, ক, খ, গ, ঘ, 4 প্রকারে দেখাচ্ছে এখানে। মূল দাখিলপত্র, দেরিতে প্রদত্ত দাখিলপত্র, সংশোধিত দাখিলপত্র, পূর্ণ অতিরিক্ত বা বিকল্প দাখিলপত্র। তো আপনি যে দাখিলপত্র দিচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি কতে অর্থাৎ মূল দাখিলপত্র সিলেক্ট করেছি, অর্থাৎ এটা ক 64-র অধীনে মূল দাখিলপত্র, যথাসময়ে আমি যেটা দাখিল করব, সরি। আর খতে হলে দেরিতে দাখিলপত্র, যদি কেউ দেরিতে বা বিলম্বে দাখিলপত্র দিতে চান সেটা খ সিলেক্ট করবেন, টিক চিহ্ন দিবেন। আর সংশোধিত দাখিলপত্র দিলে গ সিলেক্ট করবেন, আর পূর্ণ অতিরিক্ত দাখিলপত্র দিতে চাইলে ঘ সিলেক্ট করবেন। ক্রমিক 3-এ আছে বিগত কর্মেয়াদে কোনো কার্যক্রম সম্পাদিত হয়েছে কিনা। এখানে শব্দটা বিগত বলা হলো কেন? বিগত বলতে অনেকে মনে করেন যে আগের কর্মমেয়াদে, পূর্ববর্তী কর্মমেয়াদে। প্রকৃতপক্ষে এটা পূর্ববর্তী কর্মমেয়াদ নয়, বরং যেই কর্মমেয়াদে আপনি রিটার্ন প্রদর্শন করবেন সেই কর্মমেয়াদের তথ্য। অর্থাৎ এটা বিগত বলার অর্থ হলো আপনি যেই কর্মমেয়াদেরটা তো সেই কর্মমেয়াদে রিটার্ন পেশ করছেন না, পরবর্তী কর্মমেয়াদে রিটার্ন পেশ করছেন, সেজন্য বলা হচ্ছে যে বিগত কর্মমেয়াদ। অর্থাৎ যেই কর্মমেয়াদে রিটার্ন পেশ করছেন সেই কর্মমেয়াদে কোনো অর্থনৈতিক কার্যক্রম হয়েছে কিনা, হলে হ্যাঁ, না হলে না, না হলে জিরো রিটার্ন, এবং তার জন্য 1, 2 এবং 12 অংশ পূরণ করলে হবে, বাকি অংশগুলো আর পূরণ করার প্রয়োজন নাই। আর যদি হ্যাঁ হয় তাহলে পরবর্তী অংশগুলো পূরণ করতে হবে, সব প্রযোজ্যগুলো। আচ্ছা, ক্রমিক 4-এ কি বলছে, পেশের তারিখ, যে তারিখে আপনি পেশ করবেন। 10 তারিখে পেশ করলে 10 তারিখ, 12 তারিখে পেশ করলে 12 তারিখ, 14 তারিখে বললে 14 তারিখ। আচ্ছা, অংশ 3 দাখিলপত্র। অংশ 3 হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ, যেখানে একটা করদাতার সমস্ত অর্থনৈতিক কার্যক্রম একটা মাসে যে পরিমাণ আউটপুট ট্যাক্স প্রদেয় হবে তার তথ্য। এই অংশটা যদি ভুল করা হয় তাহলে তার সমস্ত তথ্যাদি ভুল হবে, সমস্ত আইন কানুনের ভুল হবে, সমস্ত বিষয়গুলো ভুল হবে। যার কারণে খুব সাবধানতার সাথে এবং খুব বুঝে শুনে অংশ 3 এবং 4 পূরণ করতে হবে। অংশ 3 এবং 4 হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। সো আমরা এই অংশ 3 এবং 4টা প্রত্যেকটা নোট আমরা মনোযোগ সহকারে দেখব। তো এক্ষেত্রে লাল কালি দিলে দাগ দিল কি? আচ্ছা, অংশ 3 সরবরাহ প্রদান বা প্রদেয় কর। নোট 1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোট 1-এর যে সরবরাহের প্রকৃতিটা দেয়া আছে বাঁ পাশে, সেটা দেখলে আমরা বুঝতে পারছি যে শূন্য হার বিশিষ্ট পণ্য বা সেবা। নোট 1-এ আছে সরাসরি রপ্তানি, 2-এ আছে প্রচ্ছন্ন রপ্তানি। অর্থাৎ সরাসরি যদি রপ্তানি হয়ে থাকে তার মূল্যটা বসবে নোট 1-এ, আর প্রচ্ছন্ন রপ্তানি হয়ে গেলে নোট 2-এ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে সরাসরি রপ্তানি বলতে কি, সরি, অনেকে প্রশ্ন করতে পারেন যে সরাসরি রপ্তানি আর প্রচ্ছন্ন রপ্তানিতে পার্থক্য কি। তো যাদের জানা আছে তাদের, আর যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলছি যে সরাসরি রপ্তানি হলো শতভাগ রপ্তানি, অর্থাৎ যারা সরাসরি বিদেশে রপ্তানি করেন তারা হলেন সরাসরি রপ্তানিকারক, তাদেরটা হলে 1 নম্বরে বসবে। আর সরাসরি রপ্তানি যারা করে তাদেরকে যারা রপ্তানি করবেন তারা হলে প্রচ্ছন্ন রপ্তানিকারক, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে।
সুতরাং প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে প্রচ্ছন্ন রপ্তানিকারক রপ্তানি করবে। সেক্ষেত্রে নোট 2 যে অঙ্কটা বসবে মূল্য, অনেকে ডলারে দিয়ে দেন, অনেকে ইউরোতে দিয়ে দেন, যে যে মূল্যে করেন। এখানে কিন্তু ডলার ইউরো এসব দেওয়া যাবে না। মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক যে দাখিলপত্র বর্তমানে, সেই দাখিলপত্রের সমস্ত তথ্য বাংলা টাকায় দিতে হবে, ডলারে বা ইউরোতে বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে নোট 1 এবং 2 গেল। 1 হলো সরাসরি রপ্তানি, 2 হলো প্রচ্ছন্ন রপ্তানি। নোট 3 অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা। 3 আসবে অব্যাহতি, অর্থাৎ এসআরও অথবা প্রথম তফসিলের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ হলে নোট 3 বসবে। এখানে দেখেন উপরে আমরা যদি হেডিং এ দেখি, মূল্য ক, এসডি খ, তারপরে মূসক গ, এই 3টা কলাম দেখা যাচ্ছে। আমি কলামগুলি স্প্লিট করে দিয়েছি আমার লেখার সুবিধার জন্য, প্রেজেন্টেশনের সুবিধার জন্য। তো মূল দাখিলপত্রে আপনি যখন যাবেন তখন মূল্য ক, এসডি খ, মূসক গ এগুলো থাকবে। তো মূল্যের ঘরে মূল্য বসবে, এসডির ঘরে এসডি, আর মূসকের ঘরে মূসক। এখানে দেখেন ডান পাশে আছে সাব ফর্ম লেখা আছে। আপনি যখন অনলাইনে সাবমিট করবেন তখন এই সাব ফর্মে ক্লিক করতে হবে। এই মূল ঘরে আপনি কোনো তথ্য এডিট করতে পারবেন না। যখন আপনি সাব ফর্মে ক্লিক করবেন তখন আপনার সংশ্লিষ্ট সাব ফর্ম চলে আসবে। সেই সাব ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে সাব ফর্ম থেকে সামারিটা এখানে অটোমেটিক চলে আসবে অনলাইনের ক্ষেত্রে। আর কাগজের ক্ষেত্রে আপনি সরাসরি সাব ফর্ম পূরণ করবেন, সাব ফর্ম যে মোট টোটালটা হবে ওখানকার সামারিটা এখানে তুলে দিবেন। আমরা সাব ফর্ম অংশে গেলে ওই বিষয়ে বিস্তারিত বলবো। আমরা কোন নোটে কি বসবে সেই বিষয়টা আমরা বলি। তো নোট 3 বসবে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, অর্থাৎ এসআরও অথবা প্রথম তফসিলের মাধ্যমে অব্যাহতি হলে নোট 3 বসবে। 4 হলো আদর্শ হারের পণ্য বা সেবা। আদর্শ হার বলতে 15%, তাই না? বর্তমানে ভ্যাট হার হলো আদর্শ হার 15%। সুতরাং 4 নাম্বার হবে যারা 15% হারে ভ্যাট দিবেন অথবা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন, স্ট্যান্ডার্ড রেট যেটা, সেটা হলো 4 নাম্বারে। আর 5 নাম্বার হলো সর্বোচ্চ খুচরা মূল্য ভিত্তিক পণ্য। সর্বোচ্চ খুচরা মূল্য ভিত্তিক পণ্য কি কি? আমরা জানি যে বর্তমানে এসআরও 147 এর মাধ্যমে খুচরা মূল্য ভিত্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো কি কি আমরা জানি, সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, গুল, অর্থাৎ টোব্যাকো প্রোডাক্টস। যেগুলো টোব্যাকো প্রোডাক্টস এর ক্ষেত্রে সেটা হবে নোট 5 এ শুধুমাত্র। 5 কিন্তু অন্য কিছু যাবে না, শুধুমাত্র টোব্যাকো প্রোডাক্টস যেগুলো সর্বোচ্চ খুচরা মূল্য ভিত্তি নির্ধারণ করে দেওয়া আছে সেগুলো। তাহলে কি দাঁড়ালো? 1 হলো সরাসরি রপ্তানি, 2 হলো প্রচ্ছন্ন রপ্তানি, 3 হলো অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, যে কোনো ভাবে অব্যাহতি হোক, সেটা এসআরও অথবা প্রথম তফসিলের মাধ্যমে। 4 হলো আদর্শ হার বা 15%, 5 হলো সর্বোচ্চ খুচরা মূল্য বা টোব্যাকো প্রোডাক্টস, যেগুলো বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এই সমস্ত সরবরাহ হলে সেই তথ্যটা এখানে যাবে। আর আমরা এখানে মূল তথ্যটা কিছু পূরণ করবো, সাব ফর্মে পূরণ করবো। সাব ফর্মে পূরণ করার পরে ম্যানুয়ালের ক্ষেত্রে তার সামারিটা এখানে নিয়ে আসবো, আর অনলাইনের ক্ষেত্রে সাব ফর্মে পূরণ করার পরে অটোমেটিক মূল ফর্মে চলে আসবে। নোট 6 সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য। আমরা জানি যে আইনের 3য় তফসিলের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে পণ্য এবং সেবার জন্য সুনির্দিষ্ট কর আরোপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেমন সুতার ক্ষেত্রে 6 টাকা প্রতি কেজি, রডের ক্ষেত্রে 1200 টাকা প্রতি মেট্রিক টন বা 2000 টাকা প্রতি মেট্রিক টন, তো আর ইটের ক্ষেত্রে প্রতি হাজারে 700 টাকা। তো এরকম যে সুনির্দিষ্ট মূল্য বিবেচনায় না নিয়ে সুনির্দিষ্ট কর আরোপ করে দেওয়া হয়েছে, সেগুলো এই নোট 6 যাবে, যেটা সাব ফর্মে পূরণ করতে হবে। আর এখানে মূল্যটা কি আসবে? এখানে অনেকে প্রশ্ন করেন, কনফিউজড হয়ে যান যে স্যার এখানে তো আমার ভ্যাটটা তো নির্ধারিত ভ্যাট, সেক্ষেত্রে আমার মূল্য কি হবে? এখানে মূল্যটা হবে আপনার অরিজিনাল ট্রানজাকশন ভ্যালু, যেটা যে ভ্যালুতে আপনি মূল্য বিক্রি করছেন, যে মূল্য, সেই মূল্যটাই হবে। কিন্তু মূসকের ঘরে আপনার যে মূসকের হার, আপনি দেখবেন যে সাব ফর্ম পূরণ করতে গেলে নোট 6 যখন সাব ফর্ম পূরণ করবেন সেখানে পরিমাণ আছে, ওই পরিমাণ দিলে এবং ওই পরিমাণের সামনে আপনি যখন এসডির পরিমাণ দিবেন, ভ্যাটের পরিমাণ দিবেন, তখন অটোমেটিক ভ্যাট হিসাবে আসবে। আর মূল্যটা দিবেন অরিজিনাল ট্রানজাকশন ভ্যালু বা অরিজিনাল বিক্রয় মূল্য, ন্যায্য বাজার মূল্য যেটা। এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে মূল্যটা ভুল করে। সুতরাং এটা মনে রাখতে হবে যে নোট 6 এর সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য যেগুলো সুনির্দিষ্ট কর নির্ধারণ করে দেওয়া আছে, রড, সিমেন্ট না তো রড, আর আপনার কি বলে ইট, তারপরে সুতা, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বা ট্রান্সফরমার, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট করার যোগ্য পণ্যের ক্ষেত্রে মূল্যটা হবে অরিজিনাল মূল্য। আর ভ্যাট বা এসডিতে নাই, ভ্যাটের ক্ষেত্রে আসবে যে পরিমাণ ভ্যাট আরোপ করা আছে সেই ভ্যাট। নোট 7 আছে আদর্শ কর হার ব্যতীত ভিন্ন কর হার ভিত্তিক। আচ্ছা, এর সাথে আমি 8টাও একটু বলতে চাই। 8 আসছে খুচরা পাইকারি ব্যবসা ভিত্তিক সরবরাহ।
এখন অনেকে কনফিউজড হয়ে যান যে 7-এ কোনটা বসবে 8-এ কোনটা বসবে। 7 বলছে আদর্শ কর হার ব্যতীত। এখন ব্যবসায়ী ভ্যাট যদি কেউ 5% দেয় সেটাও তো আদর্শ কর হার ব্যতীত। তাহলে ব্যবসায়ী বা 8 নম্বরে আবার আলাদা করে দিচ্ছে, তাহলে 7 নম্বরে কি ব্যবসায়ী বসবে না? না, 7 নম্বরে ব্যবসায়ী বসবে না। 7 নম্বরে বসবে কারা? 7 নম্বর শুধুমাত্র 15% ব্যতীত এবং অব্যাহতি ব্যতীত এবং সুনির্দিষ্ট কর ব্যতীত। অর্থাৎ কোনটা কোনটা ব্যতীত? তাহলে 7 নম্বর হলো 15% ব্যতীত, অব্যাহতি ব্যতীত এবং তৃতীয় তফসিলের সুনির্দিষ্ট করার যোগ্য পণ্য ব্যতীত। এই তিনটা ব্যতীত এবং ব্যবসায়ী ব্যতীত অন্য যে হ্রাসকৃত হার আছে সেই সরবরাহগুলো 7 নম্বরে আসবে। তাহলে 7 নম্বরের ক্ষেত্রে 4টা জিনিস বাদ যাবে। সেটা হলো অব্যাহতিটা বাদ যাবে, 15% বাদ যাবে, তৃতীয় তফসিলের সুনির্দিষ্ট করটা বাদ যাবে, আর ব্যবসায়ী হারের ভ্যাটটা বাদ যাবে। তাহলে বাকি যে হ্রাসকৃত হারগুলো আছে উৎপাদনকারীর জন্য সেটা হলো 2%, 4%, 4.5%, 5%, 7.5%, 10%, শুধুমাত্র উৎপাদনকারী। 7 নম্বর হলো শুধুমাত্র উৎপাদনকারীর জন্য হ্রাসকৃত হারের। তারপরে নোট 8 হলে শুধুমাত্র খুচরা বা পাইকারি ব্যবসায়ী ভিত্তিক সরবরাহ। এখানে দেখেন বাঁ পাশে কিন্তু লেখাই আছে যে খুচরা, পাইকারি, ব্যবসায়ী ভিত্তিক সরবরাহ। অর্থাৎ ব্যবসায়ীদের যে সরবরাহ তিনি যদি 5% হারের অথবা এই যে ওষুধের 2% হারের 5% হারের অথবা ওষুধের 2% হারের, 2.4% হারের বা ব্যবসায়ী পর্যায়ের পেট্রোলিয়াম জাতীয় পদার্থের 2% হার বা ব্যবসায়ী ভ্যাট 5% হার যদি দেন তখন আসবে 8-এ। কিন্তু কোনো ব্যবসায়ী যদি রিয়াতি পদ্ধতিতে ভ্যাট দেন তখন কিন্তু আর 8-এ আসবে না। 8-এ আসবে ওই সকল ব্যবসায়ীর জন্য যারা স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট না দিয়ে শুধুমাত্র 5% হারে বা অন্যান্য হারে ভ্যাট দিয়ে থাকে। আর যদি 5% হারে না দিয়ে সেই স্ট্যান্ডার্ড হারে দেয় অথবা যদি রিয়াতি পদ্ধতিতে দেয় তখন তার চলে যাবে নোট 4-এ, যেটা হলো স্ট্যান্ডার্ড রেটের বা আদর্শ হারের ভ্যাটের হার, যেটা যেখানে বলা আছে নোট 4-এ, সেখানে চলে যাবে। আর নোট 9 হলো 1 হতে 8-এর যোগফল। এখানে কি পরিমাণ মূল্য হলো, কি পরিমাণ এসডি হলো আর মূসক হলো। আচ্ছা, এখানে রিলেটেড আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ক, আপনারা দেখেন যে কলাম ক তে যে মূল্যটা আছে সেই মূল্যটা কি হবে? মূল্যটা হলো মূসক আরোপযোগ্য মূল্য। কোন পণ্যের উপরে যদি এসডি আরোপযোগ্য থাকে তাহলে এই মূল্যটা হবে এসডি আরোপযোগ্য মূল্য, নট মূসক আরোপযোগ্য মূল্য। আপনি যখন এসডি আরোপযোগ্য মূল্যটা দিবেন তখন ওই মূল্যের সাথে এসডি যোগ হয়ে তার উপরে সরাসরি মূসক হার হবে। সুতরাং এখানে মূল্য লেখার সময় এই নোট 1 হতে 8-এ মূল্য লেখার সময় যদি সাধারণত এসডি থাকে হলো 4 নম্বরে আদর্শ হারের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে সাব ফর্ম পূরণ করার সময় যে মূল্যটা লিখবেন সেটা হলো এসডি আরোপযোগ্য মূল্য, তার উপরে এসডি হার বসে দিয়ে এসডি বসাতে হবে আর সরাসরি মূসক হার তারপরে এসডি যোগ করে তার উপরে সরাসরি মূসক হার হবে। আচ্ছা, এখানে অনেকে করে কি বলে কি যে প্রশ্ন করে যে স্যার আমাদের তো ভ্যাট আইনে বলা আছে যে মূল্য হবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে বা ইনক্লুসিভ, যেখানে কর হারের কর ভগ্নাংশের মাধ্যমে কর নির্ণয় করে এখানে পূরণ করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে যে মূল্য বলা আছে এখানে কি আমরা কর সহ মূল্য লিখবো না কর ছাড়া মূল্য লিখবো? প্রশ্নের উত্তর হলো এখানে কর ছাড়া মূল্য লিখতে হবে। কর সহ মূল্য বা ইনক্লুসিভ পদ্ধতি শুধুমাত্র ধারা 32-এ বলা আছে, কিন্তু রিটার্ন ফর্ম বা অন্যান্য ফর্ম যখন পূরণ করবেন তখন সমস্ত ফর্মে মূল্যটা হবে সকল প্রকার কর ব্যতীত মূল্য। এই জায়গাটা মনে রাখবেন, সকল প্রকার কর ব্যতীত মূল্য লিখতে হবে এখানে। অর্থাৎ এখানে মূল্যটা হবে এসডি ব্যতীত মূল্য। খেয়াল রাখবেন, নোট 1 থেকে 8 পর্যন্ত যে মূল্য হবে সেখানে হবে সকল প্রকার কর ব্যতীত অথবা এসডি থাকলে এসডি আরোপযোগ্য মূল্য, যার সাথে পরবর্তীতে এসডি যোগ করে তার উপরে মূসক নির্ণয় করা হবে। তো আমরা পার্ট 3 শেষ করলাম, সরবরাহ প্রদান। এটা হলো আপনার আউটপুট ট্যাক্স বা সরবরাহ প্রদান বা সরবরাহ কর বা প্রদেয় কর যেটাকে বলা হয়। কোন কর মেয়াদে কোন করদাতা কর্তৃক যে পরিমাণ সরবরাহ হলো সেই সরবরাহের বিপরীতে যেই পরিমাণ প্রদেয় হলো বা যেই পরিমাণ আউটপুট আসলো বা যেই পরিমাণ পণ গ্রহণ করলো বা যেই পরিমাণ মূল্য গ্রহণ করলো সেই মূল্য বা সেই পণ বা সেই প্রদেয়ের জন্য নোট 1 থেকে 9 পর্যন্ত পূরণ করতে হবে। এটা হলো তার সরবরাহের জন্য, যে রিটার্নটা পেশ করবে তার সরবরাহের জন্য নোট 1 থেকে 9। এটা হলো আউটপুট ট্যাক্স বা প্রদেয় কর, বাংলায় বলে প্রদেয় কর বা সরবরাহ প্রদান। এবার আমরা চলে যাব অংশ 4-এ। অংশ 4 হলো ক্রয়। এতক্ষণ আমরা দেখলাম প্রদেয় বা আমার বিক্রয়, আমি যেটা বিক্রয় করলাম বা আমি যেটা সরবরাহ করলাম সরবরাহটা দেখলাম। এবার আমি দেখব যে আমি কি পরিমাণ ক্রয় করলাম, আমার ক্রয়ের তথ্যটাও তো আমাকে দিতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার কোনো কর মেয়াদে যে পরিমাণ ক্রয় অথবা বিক্রয়
অথবা যে পরিমাণ ট্রানজাকশন বা যে পরিমাণ লেনদেন আপনি করবেন সমুদয় তথ্য কিন্তু আপনার এই রিটার্নে প্রতিফলিত হতে হবে। আপনার ভ্যাট আইনের যাবতীয় তথ্য, যাবতীয় কার্যাবলী, যাবতীয় বিষয়াবলী সমস্ত তথ্য আপনার এই রিটার্নে আসবে। একটা টাকাও এদিক সেদিক হতে পারবে না, তাহলে আপনার হিসাব মিলবে না। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে যে সিএ রিপোর্ট করানো হয়, পরবর্তীতে সিএ রিপোর্টের সাথে যখন ইনকাম ট্যাক্সের অথবা এই মূল্য সংযোজন কর দাখিলপত্রের যে প্রদেয় টাকা বা প্রদর্শিত যে অর্থ সেটার সাথে যখন ভেরিফাই করা হয়, ক্রস ভেরিফিকেশন করা হয়, তখন দেখা গেছে যে অনেক ক্ষেত্রে মিলে না, তখন কিন্তু অনেক জটিলতা তৈরি হয়। এক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মূল্য সংযোজন করটাও, মূল্য সংযোজন কর দাখিলপত্রটাও আপনার এক ধরনের ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটে আপনার কোনো কর মেয়াদের সমুদয় ইনপুট, আউটপুট, ক্রয় বিক্রয়, খরচ যাবতীয় তথ্য এখানে প্রতিফলিত হবে। তো অনেকে বুঝার ভুলের কারণে বা জানার ভুলের কারণে অনেক সময় মিস হয়ে যায়। তো খেয়াল রাখবেন যেন এগুলো যেন মিস না হয় কোনোভাবে। আমরা এতক্ষণ আউটপুট ট্যাক্স দেখছি, এখন দেখবো ইনপুট ট্যাক্স বা ক্রয়, অর্থাৎ আমি কোনো উপকরণ বা কোনো পণ্য ক্রয়ের সময় যে ভ্যাটটা পরিশোধ করেছি সেই ভ্যাটটা বা সেই ক্রয়ের তথ্যটা আমি কোথায় দেখাবো, কিভাবে দেখাবো, আমি কোন ঘরে দেখাবো, কত পার্সেন্ট হলে কোথায় দেখাবো, সেটা হলো অংশ 4 ক্রয়। আপনি দেখবেন 4-এর হেডিংই বলা আছে অংশ 4 বা ক্রয়, উপকরণ কর। এখানে মূল যে দাখিলপত্র, আপনি মূল দাখিলপত্র দেখলে দেখবেন যে এখানে কিন্তু প্রথমেই একটা শর্ত দেয়া আছে যে আপনার সরবরাহ যদি 15% হয় তাহলে নোট 10 থেকে 20 পূরণ করুন, আর আপনার সরবরাহ যদি 15% না হয় তাহলে 22-23 পূরণ করুন, 21-22 পূরণ করুন। তার মানে কি দাঁড়ালো, নোট 10 থেকে 20 হলো শুধুমাত্র যারা 15% হারে ভ্যাট দিবেন, অর্থাৎ আমরা এতক্ষণ যে অংশ 3 আলোচনা করলাম সেই অংশ 3-এ যারা 4 নাম্বার কলামে পূরণ করবেন, শুধুমাত্র যারা 4 নাম্বার নোট পূরণ করবেন বা আদর্শ হারে ভ্যাট দিবেন বা রিয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন, তাদের জন্য নোট 10 থেকে 20 পূরণ করতে পারবেন। অন্য যারা আছেন, যারা 15% ভ্যাট হার ছাড়া অন্য হারে ভ্যাট দেন, তাদের জন্য নোট 10 থেকে 20-এর মধ্যে এন্ট্রি করা যাবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন যে 15% হার ব্যতীত নোট 10 থেকে 20-এর মধ্যে এন্ট্রি করা যাবে না। প্লিজ কে যেন কথা বলতেছেন একটু সাউন্ডটা মিউট করে। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি যে 10 থেকে 20 কাদের জন্য। তাহলে 10 থেকে 20 হলো শুধুমাত্র 15% হারে যারা ভ্যাট দিবেন তাদের জন্য। আচ্ছা, তারপরে আবার 15% হারে যারা ভ্যাট দিবেন বা রিয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন তাদের জন্য নোট 10-এ কি বসবে, শূন্য হার বিশিষ্ট পণ্য বা সেবা, শূন্য হার বিশিষ্ট ক্রয়। এখন শূন্য হার বিশিষ্ট ক্রয়টা কি করে, শূন্য হার বিশিষ্ট তো সবাই ক্রয় করতে পারে না, সবাইকে কি শূন্য হারের সুবিধা দিবে, দেবে না। এখন শূন্য হার বিশিষ্ট ক্রয় করতে পারে শতভাগ রপ্তানিমুখী বা বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান সমূহ, যারা আমদানি এবং স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে শূন্য হারে ক্রয় করে থাকেন ব্যাক টু ব্যাক এলসি বা এলসির জন্য। আমরা ইতিপূর্বে সরাসরি রপ্তানিকারক বা প্রচ্ছন্ন রপ্তানিকারক বিষয় বলেছি, অর্থাৎ শতভাগ রপ্তানিমুখী বন্ড লাইসেন্সধারী অথবা প্রচ্ছন্ন রপ্তানিকারক যারা শতভাগ রপ্তানি করে থাকেন, তারা যখন ব্যাক টু ব্যাক এলসি বা বৈদেশিক মুদ্রায় বা সরাসরি এলসির মাধ্যমে ক্রয় করে থাকেন তখন তারা শূন্য হার বিশিষ্ট পণ্য বা সেবা ক্রয় করে থাকেন। তো তাদের ক্রয়টা হবে স্থানীয় ক্রয় হলে 10 আর আমদানি হলে 11 নোট। তারপর আসে অব্যাহতিপ্রাপ্ত ক্রয়। অনেক সময় চাল ডাল আটা ময়দা এসব ক্রয় করা লাগে, অনেক বিস্কুট ফ্যাক্টরি চাল ডাল আটা ময়দা এসব ক্রয় করা লাগে, তারা যদি 15% হারে ভ্যাট দেয় তখন তার অব্যাহতিপ্রাপ্ত ক্রয় থাকলে স্থানীয় ক্রয় হলে 12 আর আমদানি হলে 13। এখানেও এসআরও অথবা প্রথম তফসিলের মাধ্যমে অব্যাহতি হলে সেই অব্যাহতিপ্রাপ্ত তথ্যের জন্য নোট 12 বা 13 পূরণ করবে। আমি আবার রিপিট করছি যে নোট 10 থেকে 20 কিন্তু শুধুমাত্র যারা 15% হারে ভ্যাট দিবেন তাদের জন্য, যারা সংকুচিত হারে বা অন্যান্য হারে ভ্যাট প্র্যাকটিস করবেন তাদের জন্য কিন্তু 10 থেকে 20-এ এন্ট্রি করা যাবে না। প্লিজ স্ক্রিনে কে দাগ দিচ্ছেন, অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা, তাহলে স্থানীয় ক্রয় হলে 12 আর আমদানি হলে 13। এবার আসি আদর্শ হারের পণ্য। যদি ক্রয়টা আদর্শ হারের হয়ে থাকে, 15% হারে যদি কেউ ক্রয় করে থাকে, সেক্ষেত্রে স্থানীয় ক্রয় হবে নোট 14 আর আমদানির ক্ষেত্রে হবে নোট 15। অর্থাৎ কেউ যদি স্থানীয় ক্রয় করে থাকে 6.3-এর মাধ্যমে 15% ভ্যাট দিয়ে, তাহলে সে বসাবে তার মূল্যটা নোট 14 আর আমদানি হলে নোট 15। আদর্শ হার ব্যতীত অন্যান্য হারের পণ্য বা সেবা হলে স্থানীয় ক্রয় নোট 16, আমদানি হলে নোট 17। আদর্শ হার ব্যতীত অন্যান্য ক্রয় আছে যেমন
2%, 4%, 7.5%, 5%, 7.5% ও 10% এর ক্রয়ের নোট 16 আমদানি এবং 17 হলো স্থানীয় ক্রয়। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, ইতিপূর্বে আমরা অংশ 3-এ দেখেছি, আমি 3-এ যাই একটু রিপিট করি। 3-এ দেখেন উপরে কলাম আছে মূল্য ক, এসডি খ, মূসক গ, এখানে আছে 3টা কলাম। এখানে 3টা কলাম থাকলেও অংশ 3-এ 3টা কলাম থাকলেও অংশ 4-এ দেখেন আমাদের কলাম আছে উপরে মাত্র 2টা, মূল্য এবং মূসক। এখানে কিন্তু এসডির ঘরটা নাই। এসডির ঘরটা না থাকার কারণ হলো এই অংশটা শুধুমাত্র আমার ক্রয়ের তথ্য, আমি যেইটুকু রেয়াত নিতে পারবো সেই তথ্য। এসডি যেহেতু রেয়াত নেওয়া যায় না, সুতরাং এখানে এসডির আর তথ্যটা নাই। কিন্তু আপনি যখন সাব ফর্মে যাবেন, এই সংশ্লিষ্ট নোট 10 থেকে 20-এর জন্য যে সাব ফর্মগুলো আছে সেই সাব ফর্মে যখন যাবেন তখন দেখবেন যে সেখানে সাব ফর্মে কিন্তু এইচডির ঘর আছে। সুতরাং আপনি যখন আদর্শ হারের পণ্য বা সেবা নোট 14 এবং নোট 15 পূরণ করার জন্য সংশ্লিষ্ট সাব ফর্মে যাবেন তখন দেখবেন যে সেখানে মূল্য, এইচডি এবং মূসক 3টা ঘরেই আছে। ওখানে মূল্যের ঘরে আপনি মূল্য বসাবেন, তারপরে এইচডি যদি থাকে এইচডি বসাবেন, তারপরে তার সাথে যোগ করে ভ্যাট বসাবেন। এটা অনলাইনে যখন পূরণ করবেন তখন সাব ফর্ম যথাযথভাবে পূরণ করলে অটোমেটিক এই অংশটা পূরণ হয়ে আসবে। কিন্তু যারা ম্যানুয়ালি করেন তারা এই জায়গাটায় মহা একটা ভুল করে থাকেন। সেটা হলো এখানে যে মূল্যটা দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে মূসক আরোপযোগ্য মূল্য দিয়ে থাকেন বা অনেক ক্ষেত্রে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য মূল্য দিয়ে থাকেন। তো এখানে অ্যাকুরেট কি হবে? অনেকে কনফিউশনে পড়েন, অনেকে জানেন না বা অন্য কিছু জিজ্ঞেস করে তথ্য ভুল দেন। তো এখানে যে মূল্যটা হবে নোট 10 থেকে 20-এর জন্য বা 23-এর জন্য, এখানে যে মূল্যটা হবে এই মূল্যটা হবে সম্পর্ক শুল্ক সহ মূল্য, অর্থাৎ ভ্যাট আরোপযোগ্য মূল্য। যেহেতু সম্পর্ক শুল্কের ঘরটা নাই, সম্পর্ক শুল্কের ঘরটা নাই মানে সম্পর্ক শুল্কটা যোগ হয়ে এই মূল্যের ঘরে চলে আসবে। ইতিপূর্বে আমরা নোট অংশ 3-এ দেখিয়েছি যে আমার মূল্যটা হবে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য মূল্য বা সম্পর্ক শুল্ক ব্যতীত মূল্য, কিন্তু আমার অংশ 4-এ আসবে সম্পর্ক শুল্ক সহ মূল্য। সম্পর্ক শুল্কটা এখানে যোগ করে মূল্যটা দিতে হবে। এই গেল একটা বিষয়। এখানে মূল্যের ব্যাপারে আরো একটা বিষয় আছে, সেটা হলো যারা স্ট্যান্ডার্ড রেট বা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন না, আমি আবার রিপিট করছি, যারা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করবেন না, যারা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করবেন না তাদের ক্ষেত্রে মূল্যটা হবে তার যে ক্রয় মূল্য তার সাথে ভ্যাটটা যোগ করে যে মূল্য হবে সেই মূল্য। অর্থাৎ আমি আবার রিপিট করছি যে যাদের ক্ষেত্রে রেয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন না, যারা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন না তাদের জন্য মূল্য হবে ক্রয় মূল্যের সাথে ভ্যাটটা যোগ করে যে মূল্য পাওয়া যাবে সেই মূল্য হবে তার ক্রয় মূল্য। এই বিষয়টা খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে রাখবেন, কারণ এই বিষয়টা কোনো বইতে বা কিছুতে পাবেন না বা কেউ বলতে পারবে না। সুতরাং এখানে মূল্যটা আপনাকে যখন রেয়াতি পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে ভ্যাট দিবেন সেখানে আপনার মূল্যটা হবে আপনার ক্রয় মূল্যের সাথে ভ্যাট যোগ করে যে মূল্য দাঁড়াবে সেই মূল্য। এবার নোট 16-তে হলে আদর্শ হার ব্যতীত অন্যান্য হারের পণ্য, অর্থাৎ যে স্থানীয় ক্রয় হলে 16, আমদানি হলে 16, আদর্শ হার তো গেলে 14-15 স্থানীয় আর আমদানি, আর 16-17 হলো যে আদর্শ হার ব্যতীত অন্যান্য হারের পণ্য। এগুলো দেখি বোঝা যাচ্ছে। তারপর সাব ফর্মে আপনি ওইভাবে পূরণ করবেন। অংশ 4-এ নোট 18 সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য বা সেবা, অর্থাৎ আপনার ক্রয়টা যদি তৃতীয় তফসিলের মাধ্যমে সুনির্দিষ্ট কর আরোপযোগ্য, অর্থাৎ ওই যে ইট, তারপরে রড, সুতা, এই সমস্ত যেগুলো সুনির্দিষ্ট কর আরোপ করা আছে সেই পণ্যগুলো যদি ক্রয় করা থাকে তাহলে সেটা যাবে হলো নোট 18-তে। আচ্ছা, স্ক্রিনে কি এখানে 2টা দাগ দিয়ে রেখেছেন, প্লিজ এই দাগগুলো রিমুভ করেন, আমার পড়তে অসুবিধা হচ্ছে। স্ক্রিনে যে 2টা দাগ দিয়েছেন কেউ, এই দাগগুলো একটু রিমুভ করে দেন। তো নোট 18 হলো সুনির্দিষ্ট কর ভিত্তিক পণ্য বা সেবা, অর্থাৎ আপনার ক্রয় যদি সুনির্দিষ্ট পণ্যের ক্রয় ভিত্তিক হয় সেক্ষেত্রে স্থানীয় ক্রয় হলে নোট 18। আর সুনির্দিষ্ট কর তো আমদানির ক্ষেত্রে হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেজন্য আমদানিটা নাই আর। এবার আসি রেয়াত যোগ্য নয় এরূপ পণ্য বা সেবা, অর্থাৎ আপনি যে পণ্যটার উপরে রেয়াত নিতে পারবেন না, আপনি 15% হারে ভ্যাট দেন কিন্তু আপনি রেয়াত নিতে পারবেন না, তখন আপনার 15% হারে ভ্যাট দিলেও আপনি যে অংশটার উপরে রেয়াত নিতে পারবেন না সেটা যাবে 19 এবং 20-এ। তো 19 এবং 20-এ কি বসবে? টার্নওভার প্রতিষ্ঠান হতে ক্রয় করলে, যেহেতু টার্নওভার প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে টার্নওভার কর চালান দিবে, টার্নওভার কর রেয়াত নেওয়া যায় না, সেই জন্য টার্নওভার প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে আপনি 15% হারে ভ্যাট দিলেও টার্নওভার প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে দিবেন 19-এ,
আর অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে দিবেন 20-এ। আচ্ছা, অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে যেহেতু অনিবন্ধিত প্রতিষ্ঠান আপনার মুশক চালান দিতে পারবে না, সেই জন্য এটা রেয়াত নিতে পারবে না, সেই জন্য এটা যাবে নোট 20-এ। তাহলে আমার নোট 10 থেকে 20 গেল। শুধুমাত্র যারা স্ট্যান্ডার্ড রেট বা রেয়াতি পদ্ধতিতে মুশক দিবেন তাদের জন্য নোট 10 থেকে 20। আর নোট 21 এবং 22 কার জন্য? অন্যান্যদের জন্য হলো নোট 21 থেকে 22। যারা রেয়াতি পদ্ধতিতে বা 15% হারে ভ্যাট দিবেন না তাদের জন্য হলো নোট 21 থেকে 22। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা তো এক্সপোর্ট করি, আমার তো 15% ভ্যাট না, আমার তো 0% ভ্যাট, তাহলে আমি কি কোথায় বসবো? 21 বসবো নাকি 10 থেকে 20-এর মধ্যে বসবো? আপনার জন্য যেহেতু শর্তই বলা আছে 15% হারের নিচে হইলে বা 15% হার ব্যতীত আপনি 10 থেকে 20-এর মধ্যে ঢুকতে পারবেন না। সুতরাং 15% ছাড়া অন্য যত হারই আছে, অন্য যা কিছুই আছে, সবার ক্রয়ের তথ্যই নোট 21 এবং 22-এ দেখাতে হবে। নোট 21 হলে স্থানীয় ক্রয় হলে, আর নোট 22 হলে আমদানির ক্ষেত্রে। আর এখানে আপনি যে মূল্যটা দেখাবেন সেটা তো বললাম যে মূল্যটা হবে যাদের 21-22-এ তাদের মূল্যটা হবে 21-22-এর ক্ষেত্রে তাদের মূল্যটা হবে ভ্যাট সহ মূল্য। এখানে মূল্যটা অবশ্যই তার ভ্যাট সহ মূল্য হবে, কারণ ভ্যাটটা সে রেয়াত পাবে না। যদি এখানে প্রদর্শন না করে তাহলে তার ভ্যাটের অংশটা স্কিপ হয়ে যাবে, সেই হিসাবটা তার আসবে না, ব্যালেন্স শিট মিলাতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে যারা 21-22-এ তথ্য দিবেন 15% হারে বা রেয়াতি পদ্ধতিতে মুশক পরিশোধ করবেন না, তাদের জন্য 21-22-এ যে তথ্য দিবেন তাদের জন্য মূল্যটা হবে মুশক সহ মূল্য। এই বিষয়টা আমি অনেকবার রিপিট করার কারণ হলো এই জায়গাটা হয়তো অনেকে ভুল করতে পারেন বা ভুল বুঝতে পারেন বা পরে ভুলে যেতে পারেন, সেই জন্য আমি বারবার রিপিট করলাম। এখন অনেকে আরবার বলতে পারেন যে আমি দেখা গেছে যে অনেক জটিলতা হয়, আমি বাস্তবেও দেখেছি যে ধরেন আমি 15% হারে ভ্যাট দিলাম, আমি আমার ক্রয়টাও 15%, সেই ক্ষেত্রে আমি নোট 16-তে দেখালাম বা 17-তে দেখালাম, কিন্তু কোনো কারণে আমি এটা রেয়াত পাইলাম না। যেমন আমার রেয়াতটা যদি হয় যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, অথবা আমার এটা হলো ব্যাংকিং চ্যানেলে লেনদেন করিনি সেই জন্য হয়ে গেছে, অথবা বিদ্যুৎ বা গ্যাস বিলের উপর আমি রেয়াত পাবো না কিন্তু আমি ভুলক্রমে রেয়াত, অথবা আমার ক্রয় অংশ প্রদর্শন করার পরে আমি রেয়াত হয়ে গেল, এখন রেয়াতটা আমি পাবো না। এখানে প্রদর্শন, এখানে যখন আপনি এন্ট্রি দিবেন সাব ফর্মে তখন কিন্তু অটোমেটিক রেয়াতের ঘরে চলে আসবে। তাহলে এই রেয়াতটা আমি কিভাবে আমি অনলাইনে যখন দিব, ম্যানুয়ালি যখন দিবেন, কাগজে যখন দিবেন, তখন তো এটা স্কিপ করার সুযোগ আছে বা এই অংশটা পূরণ না করলেই হলো। কিন্তু আপনি যখন রিটার্নটা অনলাইনে দিবেন তখন দেখা গেছে যে ওই ঘরে অটোমেটিক মুশক চলে আসবে। এই ক্ষেত্রে সমাধান হলো যে আপনি যখন এখানে রেয়াত চলে আসবে অথচ আপনি রেয়াত পাবেন না, সেই অংশটা অথবা ভুলক্রমে রেয়াত নিয়ে নিয়েছেন সেটা আপনি ফেরত দিতে চান, সেটা আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অথবা বৃদ্ধিকারী সমন্বয় করবেন। আচ্ছা, এরপর আমরা বৃদ্ধিকারী সমন্বয় আলোচনা করবো যে আসলে বৃদ্ধিকারী সমন্বয়টা কি। তাহলে আমরা এখানে তিনটা অংশ আলোচনা করলাম। এক হলো প্রথম হলো করদাতা অংশ, 2 হলো বিক্রয় বা সরবরাহ, 3 হলো ক্রয় বা অর্থাৎ অংশ, 4 হলো ক্রয় তথ্য। তো আমার আউটপুট দিলাম আর ইনপুট দিলাম, মানে আমি যে সরবরাহ করলাম তার যে বিক্রয় মূল্যের উপরে যে ভ্যাটটা সেটা দিলাম অংশ 3-এ, আর অংশ 4-এ দিলাম কি যে আমি ক্রয় বাবদ আমি যেটা পাবো সেই অংশটা ইনপুট দিলাম অংশ 4-এ। আর এটা থেকে ব্যালেন্স করব বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের মাধ্যমে। আমরা পরবর্তী অংশ 5-এ গেলাম। অংশ 5-এ আসেন বৃদ্ধিকারী সমন্বয়। অনেকে বলতে পারেন যে বৃদ্ধিকারী সমন্বয় আবার কি? বৃদ্ধিকারী সমন্বয়ের মধ্যে কি আপনার প্রদেয়, কিন্তু সেটা আপনার অংশ 3-এ কোনো কারণে প্রতিফলিত হয়নি। অর্থাৎ আপনার যে আউটপুট ট্যাক্স বা আউটপুট কর সেখানে শুধুমাত্র আপনার আউটপুট দিবেন, কিন্তু এই আউটপুট ছাড়াও আপনার আরো প্রদেয় আছে সরকারের ঘরে দিতে হবে, অর্থাৎ সরকারকে পরিশোধ করতে হবে। তো সরকারকে যে অংশটা পরিশোধ করতে হবে, যে অংশটা আপনি 3-এ দেখাতে পারেননি, সেটাই আসবে অংশ 5-এর মাধ্যমে বৃদ্ধিকারী সমন্বয়, অর্থাৎ ভ্যাট বাড়বে, অর্থাৎ সরকারকে যে আপনি প্রদেয় দিবেন সেই প্রদেয়টা বাড়বে, এটাই হলো বৃদ্ধিকারী সমন্বয়। আচ্ছা, তো কি বাড়বে, কিভাবে বাড়বে, কোনটার জন্য কোন বাড়লে কিভাবে যাবে, আমরা এখন নোট ভিত্তিক আলোচনা করব। নোট 24 দেখেন বাঁ পাশে লেখা আছে যে সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তনের জন্য। নোট 24 হলো সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তন। আচ্ছা, সরবরাহ গ্রহীতা কে? সরবরাহ গ্রহীতা হলো যিনি এই রিটার্নটা পেশ করবেন, অর্থাৎ যার রিটার্ন বা প্লিজ সাউন্ডটা অফ করেন, প্লিজ মিউট করেন, সাউন্ডটা মিউট করেন। তাহলে নোট 24 হলো সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তনের জন্য, অর্থাৎ আপনি যে উৎস কর্তনকারী যখন হবেন তখন তো আপনার সরবরাহের বিপরীতে আপনি উৎস কর্তন করে রাখবেন। তো আপনার এই উৎস কর্তৃত অংশটা তো সরকারকে প্রদেয় বা পরিশোধ করতে হবে।
তো সেটা তো আপনি আউটপুট ট্যাক্সে দেখাতে পারবেন না। সেই জন্য এই উচ্চ কর্তৃত্ব অংশটা যেটা আপনি সরকারকে পরিশোধ করবেন সেটা আসবে নোট 24-এ। অনেকে করে কি যে আমার সরবরাহ হয়েছে, তো আমার এটা তো উচ্চ কর্তন করে রেখেছে, আমি টাকাটা সরকারকে আবার পরিশোধ করলাম, এটা কি করব, সে আবার নোট 24-এ ভুল করে দেখিয়ে দেন। তো নোট 24-এ কিন্তু আপনার কাছ থেকে যেটা কর্তন করছে সেটা নয়, বরং আপনি অন্যের কাছ থেকে যেটা ক্রয় করেছেন এবং সরকারকে পরিশোধ করতে চান সেটাই হবে নোট 24-এ। নোট 24 হলো সরবরাহ গ্রহীতা কর্তৃক উচ্চ কর্তনের জন্য। এখানে একটা সাবফর্ম আছে, সাবফর্ম পূরণ করলেই এখানে তথ্যটা চলে আসবে অটোমেটিক যে কি পরিমাণ উচ্চ কর্তনের কারণে বৃদ্ধিকারী সমন্বয় হবে। নোট 25 হলো ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধিত হয় নাই এমন সরবরাহ। আমি ইতিপূর্বে বলেছি যে আপনি ধরেন কোন ক্রয়ের উপরে 1 লক্ষ টাকার উপরে হয়ে গেল চালানের মূল্য, কিন্তু আপনি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করেন নাই বিদায় আপনি রেয়াত পাবেন না। অথচ আপনি যখন ক্রয় অংশ প্রদর্শন করেছেন তার কোড অনুযায়ী কোড দেওয়ার ফলে সাথে সাথে ওখানে কিন্তু রেয়াত চলে আসছে, অথচ আপনি সেই রেয়াতটা তো পাবেন না। তাহলে কি হলো, সেই রেয়াতটাকে আপনি আবার সরকারকে ফিরিয়ে দেওয়ার জন্য নোট 25-এ দিয়ে দিবেন। তাহলে ওখানে আপনার রেয়াত নিয়ে নিলেন আর 25-এ রেয়াতটা ফেরত দিলেন, তাহলে প্লাস মাইনাসে ইকুয়াল হয়ে যাবে। এখানে এই বিষয়টা আবার বলি, আমি আবার রিপিট করছি যে ব্যাংকিং চ্যানেলে মূল্য পরিশোধ হয় নাই এমন কারণে যদি কেউ ক্রয় অংশে দেখানোর ফলে রেয়াত চলে আসে অনলাইনের ক্ষেত্রে, কিন্তু ম্যানুয়ালি যখন কাগজে দিবেন তখন তো ওই অংশটা পূরণ না করলে এমনিতেই আসবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এই 25 অংশ পূরণ করার দরকার নাই নোট ম্যানুয়ালির ক্ষেত্রে। কিন্তু আপনি যখন অনলাইনে পেশ করবেন তখন ক্রয় অংশে প্রদর্শনের কারণে সেখানে যদি ভ্যাট চলে আসে, অথচ ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না হওয়ার কারণে আপনি ভ্যাটটা পাবেন না, ভ্যাটটা বাদ পড়বে, তখন সেটা সমন্বয় করার জন্য সরকারকে ফেরত দেওয়ার জন্য নোট 25-এ এন্ট্রি দিতে হবে। তাহলে প্লাস মাইনাসে 0 হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। নোট 26-এ আসে ডেবিট নোটের জন্য। ডেবিট নোট কি জন্য করে আপনারা অনেকে সবাই জানেন, যে কোনো কারণে যদি কোনো চালানে সরকারকে প্রদেয় কম হয়ে যায় তখন সেই চালানটা তো আর পুনরায় লেখা যায় না বা কাটাকাটি করা যায় না, সংশোধন করা যায় না। সেই চালানের প্রদেয়টা কম হয়ে গেলে সেটাকে বাড়ানোর জন্য বা পরিশোধ করার জন্য ডেবিট নোট ইস্যু করতে হয়। ডেবিট নোটের মাধ্যমে যে প্রদেয়টা কম হয়ে গেছে, যেখানে কর পরিশোধ কম হয়েছে, সেই অপরিশোধিত বা কম পরিশোধিত ভ্যাটটা সরকারকে ফেরত দেওয়ার জন্য নোট 26 ইস্যু করতে হবে, মানে সরি ডেবিট নোট ইস্যু করতে হবে, সেই অংশটা নোট 26 দিতে হবে। ধরেন কোনো পণ্যের উপরে ট্যাক্স আছে কিন্তু কেউ ভুল করে ট্যাক্স কাটেনি, অথবা মূল্য কম ধরেছে, অথবা ট্যাক্স রেট 15% আছে 10% হিসেবে দিয়ে ফেলেছে। এখন ওই চালান তার কারেকশন করা যাবে না, এখন ওই চালান নাম্বার উল্লেখ করে তার বিপরীতে ডেবিট নোট ইস্যু করতে হবে, এবং ওই ডেবিট নোটের বিপরীতে বা চালানের বিপরীতে যেই পরিমাণ ট্যাক্স পরিশোধ করতে হবে সেই ট্যাক্সের অংশটা আপনি নোট 26-এ এন্ট্রি দিবেন, দেওয়ার মাধ্যমে আপনি সরকারকে পরিশোধ করবেন। এবার আসুন 27-এ এসে কি এলো, অন্য কোনো সমন্বয় ঘটনার জন্য। এই নোট 24, 25, 26 বাদে যদি অন্য কোনো বৃদ্ধিকারী সমন্বয় থাকে সেই বৃদ্ধিকারী সমন্বয়টা নোট 27-এ পড়বে। আচ্ছা, সাধারণত আমরা এখানে দেখি যে স্থান স্থাপনা ভাড়াটাই অনেকে এখানে 27-এ লেখে। এখানে আর কি তথ্য বসতে পারে, এখানে বেসিক্যালি আরেকটা তথ্য বসবে, সেটা হলো রপ্তানিকারকদের জন্য। কারণ কি, যারা রপ্তানিকারক তারা যদি নোট 22-এ এবং 21-এ এবং 22-এ তার তথ্য পূরণ করে তাহলে সে কিন্তু রেয়াত পাবে না, কারণ ধারা 46 অনুযায়ী রপ্তানিকারক রেয়াত নিতে পারবেন না। তো যদি রেয়াত দিতে না পারেন তাহলে তিনি ফেরত নেবেন কিভাবে? তার ক্রয়ের উপরে যদি স্থানীয় ক্রয় করে থাকেন অথবা যদি মূসক পরিশোধ করে ক্রয় করে থাকেন তাহলে তার, অথবা যারা শতভাগ রপ্তানিকারক না, যারা 50% বা 30%, 20% বা আংশিক রপ্তানি করে থাকেন, তাদের ক্ষেত্রে যেই পরিমাণ ক্রয় হলো সেই অংশটুকু তারা ফেরত পাওয়ার সুযোগ আছে। এখন যদি রপ্তানিকারক নোট 10 থেকে 20-এর মধ্যে এন্ট্রি করতে না পারেন কারণ জিরো রেটের কারণে, তো তার ক্ষেত্রে তো সে রেয়াত নিতে পারবে না। রেয়াত নিতে না পারার কারণে তাহলে সে ফেরত নিবে কিভাবে? সেই ফেরতের টাকাটাই তিনি ক্রয় অংশে দেখাবেন নোট 21-22-এ, আর ওখানে দেখানোর ফলে ওখানে যে ভ্যাট আসবে না সেই যে পরিমাণ ভ্যাটটা তিনি ফেরত পাবেন সেটা দেখাবেন নোট 27-এ, যে বৃদ্ধিকারী সমন্বয় এই পরিমাণ এই রপ্তানির কারণে। সেখানে নিচে আবার নোট আছে, নোট লিখে দিবেন যে অন্য কোনো সমান থাকলে নিচে বর্ণনা করুন, এই বর্ণনা অংশে তিনি বর্ণনা করবেন যে কি কারণে এটা করলেন, রপ্তানির কারণে, রপ্তানির বিপরীতে ব্যবহৃত উপকরণের জন্য যে পরিমাণ পরিশোধিত কর সেটা তিনি সমন্বয় করতে পারবেন। এখানে সরি, এটা তো বৃদ্ধিকারী সমন্বয় না, এটা বৃদ্ধিকারী সমন্বয় হবে না, ওটা হ্রাসকারী সমন্বয় হবে। সরি, রপ্তানিটা হবে হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয় না। তাহলে এখানে শুধুমাত্র আমরা এখন স্থান স্থাপনা ভাড়াটাই আমরা দিব, এবং অন্যান্য যদি বৃদ্ধিকারী সমন্বয় থাকে সেটা, এবং নোট 24 থেকে 27 পর্যন্ত যেটা হবে সেটা হবে নোট 28-এ তার যোগফল। এই গেল বৃদ্ধিকারী সমন্বয়। আচ্ছা, এবার আসে হ্রাসকারী সমন্বয়। হ্রাসকারী সমন্বয় হলো যে আমি সরকারকে পরিশোধ করে ফেলেছি, সেটা আমি ফেরত নিব,
যারা রেয়াতি পদ্ধতিতে ফেরত নিচ্ছেন, যে অংশটা রেয়াতি পদ্ধতিতে বা রেয়াতের মাধ্যমে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে সেটা তো রেয়াত নিয়েই নিলাম, আর যে অংশটা রেয়াত নেওয়া যাচ্ছে না সেটা ফেরত নেওয়ার জন্য নোট অংশ 6 অর্থাৎ হ্রাস করে ফেললাম। আমার হ্রাস কি হবে? আমার যে প্রদেয় কর সেটা হ্রাস হবে। নোট 29 কি বলা আছে? সরবরাহের বিপরীতে ক্রেতা কর্তৃক উচ্চকর কর্তন, অর্থাৎ আমি যে সরবরাহ দিলাম, এই রিটার্নটা যে পেশ করতেছেন তিনি যে সরবরাহটা দিলেন তার সরবরাহের বিপরীতে অন্য কোনো প্রতিষ্ঠান যদি উচ্চকর্তন কেটে রাখেন, উচ্চকর্তন করে রাখেন, তাহলে তিনি একবার পরিশোধ করলেন, আবার উচ্চকর্তন হলেন, তাহলে দুইবার পরিশোধ হয়ে গেল। সেক্ষেত্রে উনি কি করবেন? যে তার ক্রয়কৃত অংশ মানে তার সরবরাহের বিপরীতে যে পরিমাণ উচ্চকর্তন করে রাখলেন সেই অংশটা নোট 30 এর মাধ্যমে তিনি হ্রাসকারী সমন্বয় করে ফেলবেন, অর্থাৎ তিনি ফেরত নেবেন। হ্রাসকারী সমন্বয়টাও অনেকটা রেয়াতের মতো, কিন্তু আমরা এটাকে রেয়াত বলতে পারি না। রেয়াত মানে হলো সরাসরি ফেরত না ক্রয়ের বিপরীতে, কিন্তু হ্রাসকারী সমন্বয়টা হলো ব্যাগটা সমন্বয় করা, অর্থাৎ আমি দিয়ে দিছি বা দিয়ে ফেলেছি সেটা আমি আবার সমন্বয় করে ফেললাম। তাহলে আপনার সরবরাহের বিপরীতে যখন অন্য কোনো প্রতিষ্ঠান কর্তন করে রাখবে উচ্চকর্তন, সেই উচ্চকর্তিত অংশটা আপনি যখন একবার প্রদর্শন করে ফেলবেন আপনার আউটপুট ট্যাক্স হিসাবে, সেটাকে সমন্বয় করার জন্য নোট 29 বসাতে হবে। নোট 30 আসলে এবার অগ্রিম কর, অর্থাৎ যারা আমদানি করেন আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধ করতে হয়। এই আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম করটা হ্রাসকারী সমন্বয় করবেন নোট 30 এর মাধ্যমে। এখানে সাব ফর্ম আছে, সাব ফর্ম পূরণ করে দিলে আপনি নোট 30 এর মাধ্যমে আপনি হ্রাসকারী সমন্বয় করবেন। এখানে অনেকে প্রশ্ন করেন যে স্যার আমার তো অব্যাহতিপ্রাপ্ত পণ্য, তো আমার তো সমন্বয় করতে পারছি না, সেক্ষেত্রে আমি কি করব? এখানে সমন্বয় অর্থ এই নয় যে আপনাকে প্লাস মাইনাস করে সমন্বয় করে ফেলতে হবে। এখানে সমন্বয় অর্থ হলো আপনি রিটার্নে প্রদর্শন করবেন, আপনার জেরের ঘরে চলে যাবে। আপনার যদি প্রদেয় ভ্যাট না থাকে প্লাস মাইনাস করে যেটা হবে সেটা আপনার জের হিসাবে থেকে যাবে, কিন্তু আপনাকে নোট 30 অগ্রিম কর বা আগাম কর বা এটি অংশটা নোট 30 প্রদর্শন করতে হবে, এবং প্লাস মাইনাস শেষে যদি আপনার প্রদেয় না হয় সেক্ষেত্রে আপনার জেরের ঘরে থাকবে, এবং পরবর্তীতে আপনি চাইলে এটা ফেরত নেওয়ার প্রসেসে আপনি ফেরত নিতে পারবেন। কিন্তু পরবর্তী 4টি কর মেয়াদের মাধ্যমে, আগে ছিল 2টি কর মেয়াদ, এখন 4টি কর মেয়াদের মাধ্যমে নোট 30 প্রদর্শনের মাধ্যমে অগ্রিম কর বা আগাম কর বা এটি আপনাকে সমন্বয় করে রাখতে হবে। তারপরে 31 নোট ক্রেডিট নোট ইস্যুর জন্য, অর্থাৎ যদি আপনি কোনো পণ্য সরবরাহ করলেন তার বিপরীতে আপনি প্রদেয় ভ্যাট দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল পণ্যটা ফেরত আসলো, অথবা পণ্যটা নষ্ট হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, বা পণ্যটা ইউজের যোগ্য না, কিন্তু আপনি কর পরিশোধ করে ফেলছেন, তখন কি হবে? তখন আপনার যে পরিশোধিত করটা সেটা ফেরত নেওয়ার জন্য আপনি ক্রেডিট নোট ইস্যু করবেন, কারণ ওই চালান তো আর বাতিল করতে পারবেন না। যে চালান একবার ইস্যু হয়ে গেছে সেটা গেছে, এটা বাতিল করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। সেক্ষেত্রে যে চালানের বিপরীতে আপনি বেশি কর পরিশোধ করেছেন বা কর পরিশোধ করছেন, এখন ফেরত নিতে যাচ্ছেন, সেটা হবে নোট 31। নোট 31 প্রদর্শনের মাধ্যমে আপনার ক্রেডিট নোট ইস্যুর মাধ্যমে নোট 31 প্রদর্শন করে আপনি হ্রাসকারী সমন্বয় করে নিতে পারবেন। তারপর আসে নোট 32 অন্য কোনো সমন্বয় ঘটনার জন্য। এখানে আসবে আপনার রপ্তানিকারকদের ঘটনা। এই যে এখানে লেখাই আছে, আমি নিচে কিন্তু বর্ণনা করে দিয়েছি যে রপ্তানির নিমিত্ত ব্যবহৃত পরিশোধিত উপকরণ কর বাবদ, অর্থাৎ রপ্তানিকারক যেহেতু তার করটা রেয়াতের মাধ্যমে ফেরত নিতে পারবেন না, তিনি কি করবেন? তার রপ্তানির বিপরীতে যে করটা ফেরত নিবেন সেই অংশটা তিনি নোট 32 এসে সামনে লিখবেন এবং তার মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করবেন। হ্রাসকারী সমন্বয় মানে ফেরত নেওয়া এক ধরনের, বা এক ধরনের আপনার এটা রেয়াতের মতই মনে করতে পারেন। অনেকে হ্রাসকারী সমন্বয় বললে বুঝেন না, বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বললে বুঝেন না। তো তাদের বোঝার সুবিধার জন্য আমি এই বিষয়গুলো বলছি যে এটাও এক ধরনের রেয়াতের মতো। রেয়াতটা অনেকেই বুঝে যে রেয়াত নেওয়া মানে ফেরত নেওয়া, বা সরকারকে প্রদেয় করটা আমি প্রদেয় করলাম, দিলাম, আমি ক্রয় সময় দিলাম, এখন আমি ফেরত নিচ্ছি। তো এটাও হ্রাসকারী সমন্বয়টাও এক ধরনের ফেরত নেওয়া। আর বৃদ্ধিকারী সমন্বয়টা সরকারকে দেওয়া, বৃদ্ধি করে দেওয়া, বাড়ায় দেওয়া, কর বাড়িয়ে দেওয়া। অনেকে বলে না যে এবার বাড়ায় দাও, এই মাসে কর বাড়ায় দাও। তো বৃদ্ধিকারী মানে কর বাড়িয়ে দেওয়া, হ্রাসকারী মানে কর কমিয়ে নেওয়া, অর্থাৎ হ্রাসটা আপনি ফেরত নেওয়া, যেটা সরকারকে ইতিমধ্যে পরিশোধ করেছেন সেটা আপনার ফেরত পাও না, এই জন্য মানে ফিরিয়ে নেওয়া। তাহলে এখানে 32 মাধ্যমে আসলো, যেহেতু রপ্তানিকারক কি করবে যে তার প্রদেয় করটা বা আমদানি পর্যায়ে বা ক্রয় পর্যায়ে যে করটা পরিশোধ করেছেন রপ্তানি কারণে তিনি সেটা ফেরত পাবেন, কিন্তু রেয়াত নিতে পারবেন না বিদায় নোট 32 পর্যন্ত নোট 20 পর্যন্ত আসতে পারেননি বা ওখানে নিতে পারেননি। সেক্ষেত্রে তিনি তার ক্রয়ের তথ্য, ক্রয় বাবদ পরিশোধিত উপকরণ করটা 32 মাধ্যমে তিনি হ্রাসকারী সমন্বয় করে তার ইয়ে নিয়ে যাবেন, জেরের মধ্যে নিয়ে যাবেন। আর নোট 33 হলো নোট 29 থেকে 32 যোগফল। এবার আসি আমাদের নিট কর নিরূপণ অংশ 7। অংশ 7 নিট কর নিরূপণ।
নিট কর নিরূপণ কি করবেন, এই যে নোট 34 দেখেন এখানে কিন্তু সরাসরি লেখা আছে এই নোট 34 যে অংশটা সেটা অনলাইনে যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু 34 এবং 35 অটোমেটিক যোগ হয়ে আসবে বা অটোমেটিক প্লাস মাইনাস হয়ে আসবে, কিন্তু যখনই ম্যানুয়ালি করবেন তখন তার অটোমেটিক হবে না, তখন এটা আপনাকে ম্যানুয়ালি হিসাব করতে হবে। হিসাবটা কিভাবে করতে হবে এখানে কিন্তু লেখা আছে, বাঁ পাশে সূত্রটা দেয়া আছে যে 9 এর গ নোট, কিন্তু এই যে 9 কিন্তু নোট 9 এর গ বিয়োগ 23 এর খ যোগ 28 মাইনাস 33। তো 9 এর গতে কি আছে, 9 এর গ হলো আপনার সরবরাহ বাবদ আউটপুট ট্যাক্স, অর্থাৎ আপনার যে পরিমাণ প্রদেয় কর হলো সেই প্রদেয় কর ভ্যাট, আর 23 এর খ হলো আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট বা রেয়াত, যে পরিমাণ আপনি রেয়াত নেবেন। তাহলে আপনার যে প্রদেয় আসলো সেই প্রদেয় থেকে আমি কি করলাম, আমার যে রেয়াতে বিয়োগ করে দিলাম, অর্থাৎ আমার আউটপুট আসছে এত, আর সেটা থেকে 23 খ হলো আমার রেয়াত অংশটা, সেটা আমরা বিয়োগ করে দিলাম। এবার তার সাথে যোগ হবে 28। নোট 28 কি আছে, নোট 28 হলো আমার বৃদ্ধিকারী সমন্বয়, অর্থাৎ যে পরিমাণ কর আমি সরকারকে দেব আরো বাড়িয়ে দেব, সেটা স্থান স্থাপনা ভাড়া হইতে পারে, অথবা আমরা যে বললাম যে উচ্চ কর্তন করে রেখেছি সরকারকে পরিশোধ করব, তো আমার পরিশোধ এই জন্য আমি এটার সাথে যোগ করব। আবার নোট 33 বিয়োগ করবো, নোট 33 কি আছে, হ্রাসকারী সমন্বয়, অর্থাৎ আমি যেটা ফেরত নিব হ্রাস করব প্রদেয় থেকে। তাহলে আমার প্রদেয় 9 এর গ মানে আমার প্রদেয় আউটপুট ট্যাক্স থেকে আমার ইনপুট ট্যাক্স মাইনাস করলাম, তার সাথে বৃদ্ধিকারী সমন্বয় যোগ করলাম, আর হ্রাসকারী সমন্বয় বিয়োগ করলাম, করার ফলে যে অংশটা আসবে সেটা আসবে নোট 34-এ। তাহলে এই সূত্রটা ফলো করবেন। আপনার যদি অনেক কিছু মনে না থাকে তাহলে এই যে বাঁ পাশে সূত্রটা দেয়া আছে এই সূত্রটা ফলো করলেই আপনার হয়ে যাবে, এটা তো কঠিন কিছু না, এটাকে আপনার মনে রাখার খুবই সহজ, যেহেতু নোট অংশ দিয়ে রাখছি এবং ক্লু দিয়ে রাখছি। আচ্ছা, তারপরে নোট 35। তাহলে নোট 34-এ যেটা আসলো সেটা হলো আপনার ওই কর মেয়াদে হ্রাসকারী বৃদ্ধিকারী সমন্বয় করার ফলে যেই পরিমাণ প্রদেয় হলো সেই প্রদেয়টা হলো নোট 34। এই নোট 34-এ হলো আপনার ওই সংশ্লিষ্ট কর মেয়াদে আপনার প্রদেয়, অর্থাৎ আপনি কি পরিমাণ কর আপনার এই কর মেয়াদে কি পরিমাণ আপনার কর আসলো প্লাস মাইনাস করার পরে ক্রয় বিক্রয় শেষে এই কর মেয়াদে সংশ্লিষ্ট কর মেয়াদে কি পরিমাণ তার আউটপুট ট্যাক্স আসলো। এবার নোট 35-এ, নোট 35-এ কি বলছে, এখানেও সূত্র দেয়া আছে নোট 34 মাইনাস নোট 52 যোগ 56। আচ্ছা, তাহলে কি হলো, নোট 34 থেকে এই নোট 34-এ এই কর মেয়াদে যে পরিমাণ আমার আউটপুট ট্যাক্স আসলো সেটার সাথে, অর্থাৎ প্রদেয় কর আসলো সেটার সাথে আমি কি করব 52 আর 56 যোগ করব। 52-তে কি আছে, 52 হলো শেষ কর মেয়াদে সমাপনী জের, অর্থাৎ আমার গত কর মেয়াদে যে পরিমাণ সমাপনী জের আমার ছিল, অনেকের আছে যে প্রদেয়ের চেয়ে বেশি থাকে বা ঋণাত্মক জের হয়ে যায়, তার কারণ কি মানে রেয়াত বেশি হয়ে যায় বা হ্রাসকারী সমন্বয় বেশি হওয়ার কারণে তার ঘরের টাকা জমা থাকে। তো সেই ক্ষেত্রে যদি গত মেয়াদে যে জমা থাকবে 52, সেই জমার সাথে নোট 56 যোগ করতে হবে। নোট 56 হলো যে 1991 সালের আইনের যে চলতি হিসাবের যে টাকাটা আপনার ব্যালেন্সটা রয়ে গেছে সেই ব্যালেন্স থেকে আপনার নোট 34-এ যে টাকাটা আসবে সেটা যদি ধনাত্মক হয় অর্থাৎ প্লাস হয়, 34-এর সংখ্যাটা যদি প্লাস হয় তাহলে তার 10% আপনি নোট 56-এর মাধ্যমে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। এটাকে হ্রাসকারী সমন্বয় বলা ঠিক হবে না, সমন্বয় করতে পারবেন, শুধু সমন্বয়। অর্থাৎ আপনার 34-এ হলো সংশ্লিষ্ট কর মেয়াদে আপনার যে প্রদেয় প্লাস মাইনাস করার পরে তা থেকে আপনার গত মেয়াদে যে ব্যালেন্সটা ছিল সেটা বিয়োগ করবে, তার থেকে আবার বিয়োগ করবেন যে নোট 34-এ যদি ধনাত্মক প্রদেয় হয় তখন তার 10% আপনার 1991 সালের আইনের চলতি হিসাবে যে জের থাকবে সেটা 18.6 প্রাপ্তি সাপেক্ষে 10% আপনি সমন্বয় করবেন, তখন ওই সমন্বয়ের অংশটাও এটা থেকে বিয়োগ করে দিবেন। তাহলে কি হবে যে গত মেয়াদের জের এবং 18 ওই চলতি হিসাবের জের থেকে মাইনাস করার পরে আপনি কি পরিমাণ প্রদেয় হলো সেটা আসবে নোট 35-এ। এবার নোট 36, এতক্ষণ গেল নোট 34-35 গেল আপনার প্রদেয় মূসক বা ভ্যাট বাবদ। এবার নোট 36 এবং 37 হলে একইভাবে হিসাব করবেন সম্পূরক শুল্ক বাবদ। সেই ক্ষেত্রে এখানেও নোট দেয়া আছে, নোট 9-এর খ প্লাস 38 থেকে মাইনাস হবে 39 আর 40 এর যোগফল। তো নোট 9-এর ক্ষেত্রে কি আছে, 9-এর কত হলো যে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সরবরাহ বাবদ কি পরিমাণ সম্পূরক শুল্ক হলো সেটা, আর 38-এ হলো যে কি আছে, 38-এ দেওয়া আছে হলো ডেবিট নোট ইস্যুর জন্য মোট বৃদ্ধিকারী সমন্বয়কৃত সম্পূরক শুল্ক। অর্থাৎ সম্পূরক শুল্ক আরোপযোগ্য সরবরাহের ক্ষেত্রে ডেবিট নোট ইস্যু করার জন্য যদি আপনার বৃদ্ধিকারী সমন্বয় হয়ে থাকে সেটা যাবে নোট 38-এ, সেই অংশটা আপনাকে যোগ করতে হবে 9-এর খ-এর সাথে, বৃদ্ধিকারী সমন্বয় যেটা আপনার পরিশোধ করতে হবে। এইবার তার থেকে মাইনাস করতে হবে নোট 40 আর 39-এর যোগফল। আচ্ছা, 39-এ কি আছে, 39 হলো ক্রেডিট নোট ইস্যুর জন্য মোট হ্রাসকারী সমন্বয়,
অথবা সমন্বয়কৃত সম্পূরক শুল্ক। আর নোট 40-এ আছে রপ্তানির পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের বিপরীতে সম্পূরক শুল্ক, অর্থাৎ যারা রপ্তানি করবেন তাদের কাঁচামাল বা উপকরণ ক্রয়ের উপরে যদি সম্পূরক শুল্ক পরিশোধ করে থাকেন, সেই সম্পূরক শুল্কটাও তো তিনি সমন্বয় করবেন বা ফেরত নেবেন। তো সেক্ষেত্রে এই ফেরত নেবেন হলো নোট 40-এ সম্পূরক শুল্ক। তো এই ফেরত নেওয়ার অংশটা নোট 40, আর নোট 39 হলো ক্রেডিট নোট ইস্যুর জন্য হ্রাসকারী। এই দুইটা যোগ করে তার বিয়োগ করবেন হলো আউটপুট যে সম্পূরক শুল্ক আসলো সেটার সাথে আপনার হলো ডেবিট নোট ইস্যুর জন্য যে বৃদ্ধিকারী সমন্বয়, এই দুটো, অর্থাৎ যে দুটো বাড়বে সেই দুটো যোগ করে তার থেকে যে দুটো আপনি ফেরত নেবেন সেটা মাইনাস করবেন। আচ্ছা, স্ক্রিনে কি জন্য বারবার দাগ দিচ্ছেন? প্লিজ এই কাজটা করবেন না, স্ক্রিনটা একটু দূরে রাখুন, স্ক্রিন থেকে আপনার এই দাগটা মাইনাস মুছে ফেলুন, আমার পড়তে অসুবিধা হচ্ছে। স্ক্রিনের দাগটা রিমুভ করুন। এভাবে যাবে না, আপনি কাইন্ডলি শেয়ারটা কেটে নতুন করে যদি আবার শেয়ার দেন তাহলে এই দাগটা থাকবে না, স্ক্রিনশটটা কেটে আবার দিকে থাকবে। শেয়ার করে দরকার না, এটা আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, যে করছেন এটা স্ক্রিনে হাত দিয়েন না প্লিজ। আচ্ছা, তারপর আসলাম আমরা এখন নোট 37-এ। নোট 37-এ হলো নোট 36-এ গেল আপনার এই কর মেয়াদে যে পরিমাণ সম্পূরক শুল্ক প্রদেয় হলো সেটা। এইবার বিগত কর মেয়াদে যদি আপনার সম্পূরক শুল্ক বেশি দেয়া থাকে সেই অংশটা, আর ওই আপনার 18.6 যদি সম্পূরক শুল্ক থেকে থাকে, অর্থাৎ বিগত 1991 সালের আইনে যদি সম্পূরক শুল্ক আপনার পাওনা থাকে এবং 36-এ যদি প্লাস প্রদেয় আসে, ধনাত্মক প্রদেয় আসে, তার 10% আপনি সমন্বয় করবেন। তাহলে গত মাসেরটা আর 10% যেটা সমন্বয় করবেন সেই দুটো যোগ করে এই মাসের 36-এ যেটা আসবে সেটা থেকে এটা মাইনাস করে যেটা আসবে সেটা আসবে নোট 37-এ। এখানে লক্ষণীয় বিষয় হলো নোট 34 এবং 35-এ যদি মাইনাস আসে, ঋণাত্মক সংখ্যা আসে, সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা আগে থাকতে হবে। অনলাইনের ক্ষেত্রে অটো হবে, ম্যানুয়ালের ক্ষেত্রে আপনাকে মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে। নোট 38-এ ডেবিট নোট ইস্যুর জন্য সমন্বয়কৃত সম্পূরক শুল্ক, এগুলো যে বাঁ পাশে যে আপনার নির্দেশনা দেওয়া আছে এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে কি লেখা আছে। বাংলা লেখা, আমি বাংলা লিখে দিয়েছি, আপনারা চাইলে এটা এই প্রেজেন্টেশনটা কালেক্ট করতে পারেন, অথবা ভিডিওটা কালেক্ট করলে দেখতে পারবেন, অথবা আমার বইতেও এই বিষয়ে বিস্তারিত এই সুন্দরভাবে এই প্রেজেন্টেশনটা ঠিক এইভাবেই উপস্থাপন করা আছে বা আরো ডিটেইলস উল্লেখ করা আছে। সুতরাং এটা কালেক্ট করলে আপনারা পেয়ে যাবেন যে এখানে কি লেখা আছে, বাংলায় কোথায় কি লেখা আছে, যদি তারপর এই আজকের প্রেজেন্টেশন পরেও যদি বুঝতে অসুবিধা হয়। এনিওয়ে, তো নোট 38-এ যেটা বলা আছে যে ডেবিট নোট ইস্যুর জন্য সমন্বয়কৃত সম্পূরক শুল্ক, অর্থাৎ আপনি যদি ডেবিট নোট ইস্যুর জন্য সমন্বয়কৃত সম্পূরক শুল্ক যদি সমন্বয় করে থাকেন তাহলে নোট 38-এ বসবে, আর ক্রেডিট নোটের জন্য বসবে 39-এ সরি। তাহলে ডেবিট নোটের মাধ্যমে কি করা হয়? ডেবিট নোটের মাধ্যমে করা হয় যে সরকারকে প্রদেয় দিবেন আপনার বা করদাতার ডেবিট হয়ে যাবে, বা করদাতা ডেবিট হলে আলটিমেটলি সরকারের ঘরে ক্রেডিট হয়ে যায়। সুতরাং ডেবিট নোটের মাধ্যমে হলো বৃদ্ধিকারী সমন্বয় হবে বা সরকারকে দিবেন, আর ক্রেডিট নোটের মাধ্যমে হলো হ্রাসকারী সমন্বয় করবেন বা সরকারের কাছ থেকে ফেরত নেবেন যদি বেশি প্রদেয় হয়ে যায়। তো এবার নোট 40 আছে রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল। এটা আমরা ইতিপূর্বে বলেছি যে রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের উপর যদি সম্পূরক শুল্ক পরিশোধ করে থাকেন সেই ক্ষেত্রে নিবন্ধিত প্রতিষ্ঠান তার দাখিলপত্রে নোট 40-এ যেই পরিমাণ উপকরণ রপ্তানির জন্য ব্যবহৃত হয়েছে তার বিপরীতে পরিশোধিত যে অংশটা সেই সম্পূরক শুল্ক নোট 40-এ প্রদর্শন করবে। এটা করার জন্য, এটা কিন্তু সেই মন চাইলেই করতে পারবে না, এটা করার জন্য ফর্ম 7.1-এর মাধ্যমে কমিশনার বরাবর আবেদন করতে হবে। কমিশনার বরাবর রপ্তানির পরে কমিশনার বরাবর সংশ্লিষ্ট দলিলাদি সহ আবেদন করার পরে কমিশনার যখন 7.1 অ্যাপ্রুভ করবে তখন তার তথ্য এসে আপনি 40-এর মাধ্যমে উপস্থাপন করার মাধ্যমে আপনি সমন্বয় করতে পারবেন। নোট 41 হলো অপরিশোধিত মূসকের জন্য সুদ। ইতিপূর্বে আমরা বলেছি যে আপনি যদি যথাসময়ে কর পরিশোধ করতে না পারেন তাহলে ধারা 127-এর অধীনে মাসিক 2% হারে সুদ পরিশোধ করতে হবে। এই সুদের অংশটা হিসাব করে আপনাকে লিখতে হবে নোট 41-এ ভ্যাটের জন্য যেটা আসবে মূসকের জন্য সুদ 41-এ, আর সম্পূরক শুল্কের জন্য সুদ 42-এ। বিষয়টা ক্লিয়ার। আর 43-এ আসবে সময় মতো দাখিলপত্র না দেওয়ার জন্য যে অর্থদণ্ড বা জরিমানা আসবে 10,000 টাকা করে, সেই জরিমানাটা দিবেন নোট 43-এ। অর্থদণ্ড বা জরিমানা নোট 43। তাহলে কি দাঁড়ালো? 41 হলো সুদ, ভ্যাটের জন্য যে সুদ 41-এ, সম্পূরক শুল্ক সুদ হলে 42-এ, অপরিশোধিত মূসকের জন্য বা অপরিশোধিত সম্পূরক শুল্কের জন্য সুদ হলে 41-42-এ, অর্থদণ্ড জরিমানা 43-এ। এটা হলো সময় মতো দাখিলপত্র না দেওয়ার জন্য যে অর্থদণ্ড সেটা 43-এ, কিন্তু অন্যান্য অর্থদণ্ড বা জরিমানা যদি হয়ে থাকে সেটা হবে নোট 44-এ। নোট 45 হলে আবগারি শুল্ক, যদি কোনো প্রতিষ্ঠানের উপর আবগারি শুল্ক থেকে থাকে তাহলে নোট 45-এ বসবে। অধিকাংশ ক্ষেত্রে এখন আবগারি নাই, সাধারণত দুইটা ক্ষেত্রে ব্যাংক এবং বিমান টিকেটের উপর আবগারি আছে। আপনি চাইলে একটু নিতে পারেন, ব্রেক নিতে পারেন,
যদি না আমি শেষ করি আমি একটানে শেষ করে দিই, কারণ অলরেডি আপনার 9:45 বাজে। ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক কারণ ইউ এখন স্যার। আমার অনেক অংশ বাকি আছে, আপনার সহ সাব ফর্ম সহ কিন্তু এখন অনেক অংশ বাকি আছে। ঠিক আছে, সুতরাং থ্যাংক ইউ আমার স্যার। আরো প্রায় ঘন্টাখানেক লাগবে আমি যদি এইভাবে যেতে থাকি। রেস্ট নেওয়ার সুযোগ নেই, আমি কন্টিনিউ করি, না তো শেষ করতে পারবো না আজকে। তো এগুলো যেহেতু আপনার বাঁ পাশে সুন্দরভাবে লেখা আছে উন্নয়ন সারচার্জ হইলে 46, এখানে একটু খেয়াল করুন যে আপনারা যদি মনোযোগ দেন তাহলে আমি খুব দ্রুত টেনে যাই, এগুলো শেষ করে ফেলি। যেহেতু এই বিষয়গুলো সহজ, উন্নয়ন সারচার্জ 46, তথ্য প্রযুক্তি উন্নয়ন সারচার্জ 47, স্বাস্থ্য সুরক্ষা সারচার্জ 48, পরিবেশ সুরক্ষা সারচার্জ 49 নোট, তারপরে ট্রেজারি জমার জন্য নিট প্রদেয়। এখানে এসে দেখেন সূত্র লেখা আছে নোট 35 যোগ নোট 41 যোগ নোট 43 যোগ নোট 44। এটা খুব সহজে বুঝতে পারবেন যে নোট 35 যেটা হবে তার সাথে নোট 41, 43 এবং 44 যোগ করে যেটা হবে সেটা যদি ধনাত্মক প্রদেয় হয়, সেই নোট 50 যেটা আসবে ধনাত্মক প্রদেয় সেটা আপনাকে পরিশোধ করতে হবে, ওই কর্মীয়াদি পরিশোধ করতে হবে। যদি কেউ পরিশোধ না করে, অর্থাৎ আপনার ধনাত্মক প্রদেয় 100 টাকা যদি আসে বা 10 টাকাও যদি আসে, এটা যদি প্লাস হয় প্রদেয়টা 50 সংখ্যাটা, সেক্ষেত্রে ওই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে ওই কর্মীয়াদের মধ্যেই। যদি কেউ পরিশোধ না করে রিটার্ন দেয়, এবং রিটার্ন দেওয়ার আগেই পরিশোধ করতে হবে। এই নোট 50 যে পরিমাণটা, সেই পরিমাণটা পরিশোধ না করে যদি কেউ রিটার্ন পেশ করেন, সেক্ষেত্রে আপনাকে জরিমানায় পড়তে হবে। নোট ধারা 45 ভঙ্গের কারণে আপনাকে দ্বিগুণ পরিমাণ জরিমানা হবে, এবং একই কাজ বারবার রিপিট করার ফলে কমিশনের ইচ্ছা মতো জরিমানা করবে। সুতরাং আমি আবার রিপিট করছি যে 50 সংখ্যাটা যদি ধনাত্মক হয়, আপনাকে অবশ্যই রিটার্ন পেশ করার আগে আপনাকে করটা পরিশোধ করতে হবে এবং রিটার্নের সাথে কর পরিশোধের প্রমাণক দাখিল করতে হবে। আর যদি ঋণাত্মক প্রদেয় হয়, 50 সংখ্যাটা যদি ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস প্রদেয় আসে, সেক্ষেত্রে আপনাকে আর পরিশোধ না করলেও চলবে। আবার আপনি ইচ্ছা করলে পরিশোধ আপনি চাইলে জমা দিয়ে রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে না, এই মাসে আমার ঋণাত্মক আসছে, সামনের মাসে অনেক ট্যাক্স আসবে, যেহেতু আমি রিবেট পাবো না বা অন্য কারণে, সেক্ষেত্রে আমি অ্যাডভান্স কিছু দিয়ে রাখলাম, সেটাও দিতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে প্লাস মাইনাস হবে, আপনার ঘরে জমা থাকবে, সেটা আপনার পরবর্তীতে সমন্বয় করতে পারবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। নোট 41 হলো 51। আমরা গেলাম যে নোট 50 কি বললাম যে মূসকের জন্য যে প্রদেয় আসবে সেটা, আর 51তে হলো সম্পূরক শুল্কের জন্য প্রদেয়। আপনার ওই কর্মীয়াদে সম্পূরক শুল্কের জন্য ট্রেজারি করার জন্য যে নিট প্রদেয় আসবে সেটা। এখানে 47 সাথে 37 সাথে 42 যোগ করে যে সংখ্যাটা আসবে সেটা ধনাত্মক হলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে একইভাবে। নোট 52তে আসে শেষ কর্মীয়াদের সমাপনীজের, অর্থাৎ গত কর্মীয়াদে, অর্থাৎ আপনি যদি এটা জুলাই মাসেরটা দিয়ে থাকেন রিটার্ন, সেক্ষেত্রে জুন মাসে যে সমাপনী যেটা থাকবে সেই সমাপনী জেরের যে অংশটা, যে টাকাটা, সেটা নোট 52তে বসাবেন। আর সম্পূরক শুল্ক থাকলে, জের থাকলে, সেটা নোট 53তে থাকবে, বসবে। নোট 54 এই অংশটা হলো অংশ 8। নোট 54 থেকে 57 হলো চলতি হিসাবের 1991 সালের আইনের যে চলতি হিসাবের জের থাকবে যাদের জন্য, তাদের জন্য। নোট 54 থেকে 55 এটা মূসক অফিস কর্তৃক পূরণ করবে। এটা কোনো ব্যক্তি তার নিজের থেকে পূরণ করতে পারবে না অনলাইনের ক্ষেত্রে। কাগজের ক্ষেত্রে সে নিজে এটা করতে পারবে, কিন্তু সেক্ষেত্রেও আপনার 18.6 পারমিশন লাগবে। 18.6 যদি কেউ পারমিশন না নিয়ে থাকেন, তাহলে তার ক্ষেত্রে এই নোট 54 থেকে 57 পূরণ করা যাবে না। তাহলে নোট 54 থেকে 57 হলো অংশ 8 হলো পুরাতন চলতি হিসাবের জের বা 1991 সালের চলতি হিসাবের জের যদি কারো থেকে থাকে, সেটা 18.6 অনুমতি সাপেক্ষে এই অংশটা পূরণ করতে পারবেন কাগজে, আর অনলাইনের ক্ষেত্রে মূসক অফিস কর্তৃক পূরণ করে দিবে। এবং নোট 35 আর 37 যে যদি ধনাত্মক প্রদেয় আসে, তাহলে ওই ধনাত্মক প্রদেয়ের 10% করে আপনি সমন্বয় করতে পারবেন প্রতি মাসে। সম্পূরক শুল্ক 10% পারবেন, মূসক থাকলে মূসকও 10% পারবেন যদি ধনাত্মক প্রদেয় আসে। অনেকে করে কি যে ঋণাত্মক প্রদেয় আসছে 35, অর্থাৎ ওই সংশ্লিষ্ট কর্মীদের ঋণাত্মক প্রদেয় আসলো, তারপরে দেখা গেছে যে ওই ঋণাত্মক প্রদেয় যে পরিমাণ থাকে তার 10% সমন্বয় করে ফেলে। মানে সে চাচ্ছে যে বিগত কর্মীদের টাকাটা এই কর্মীদের ঢুকিয়ে দিতে, জেরের মধ্যে নিয়ে আসতে, কিন্তু সেটা সম্ভব না। সেটা যদি মূসক কর্তৃপক্ষ বা ব্যাট অফিস থেকে সেটা যদি ইনকোয়ারি করে কোনো তথ্য পায় এরকম, সেক্ষেত্রে উল্টা জরিমানা হবে দ্বিগুণ। সুতরাং এই কাজটা করা যাবে না যে আপনার ঋণাত্মক প্রদেয় হলে সেখানে আপনি সমন্বয় করতে পারবেন না, তাহলে আইনের ব্যত্যয় হবে। আপনাকে ধনাত্মক প্রদেয় হলেই কেবলমাত্র তখন তার 10% দিতে পারবেন, নোট 35 এবং নোট 37। তারপরে নোট 58, এখানে 58 থেকে 64 হলো আপনি যে কর পরিশোধ করবেন, যে ট্রেজারি চালান করবেন, সেই ট্রেজারি চালানের তথ্য কোন করে কি পরিমাণ টাকা পরিশোধ করলেন সেখানে দিতে হবে। এখানে সাব ফর্ম থাকবে, সাব ফর্মে আপনার ব্যাংকের নাম, শাখার নাম ইত্যাদিতে থাকবে। আমরা সাব ফর্মে গেলে ডিটেইলস দেখবো। এখানে আর বলার তেমন কিছু নাই, আপনি দেখলেই বুঝবেন যে 58তে বর্তমান কর্মীদের পরিশোধিত মূসক,
59 বর্তমান কেন্দ্রে পরিশোধিত সম্পর্ক শুল্ক, 60 আবগারি শুল্ক, 61 উন্নয়ন সারচার্জ, 62 তথ্য প্রযুক্তি উন্নয়ন সারচার্জ, 63 স্বাস্থ্য সুরক্ষা সারচার্জ, 64 পরিবেশ সুরক্ষা সারচার্জ, তারপরে 65 হলো সমাপনীর। অর্থাৎ এবার আমি সমাপনীতে আসলাম যে আমি এই কর্মেয়াদে আমার আউটপুট ট্যাক্স এত দিলাম, ইনপুট ট্যাক্স এত দিলাম, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এত করলাম, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এত করলাম, তারপরে আমার বিগত কর্মীদের যে আছে সেখান থেকে সমন্বয় এত করলাম, বা চলতি হিসাব থেকে এতটুকু সমন্বয় করলাম, আমি এত টাকা ট্রেজারি করলাম। তারপরে সমস্ত হিসাব শেষে আমার এই কর্মীয়াদে কি পরিমাণ অর্থ আমার জমা রইলো বা আমার ব্যালেন্স কতটুকু থাকলো, আমি কি ধনাত্মক থাকলাম না ঋণাত্মক থাকলাম না পজিটিভ থাকলাম না মাইনাস নেগেটিভ থাকলাম, সেই তথ্যটাই আপনার নোট 65 এবং 66-তে। নোট 65 হলো ভ্যাটের জন্য এবং নোট 66 হলো সম্পর্ক শুল্কের জন্য। তো নোট 65-তে কি আসবে, এখানে দেখেন এখানে কিন্তু একটু জটিলতা আছে। এই জিনিসটা হয়তো অনেকেই জানেন না বা জানলেও বুঝেন না, বুঝলেও অনেক বিষয়টা একটু জটিল। এখানে কিন্তু কিছু ব্যাপার আছে, হিডেন ব্যাপার আছে। এই বিষয়টা সবাই লক্ষ্য করুন, সবাই একটু মনোযোগ সহকারে নোট 65 এবং 66 বিষয়টা লক্ষ্য করুন। নোট 65-তে দেখেন এখানে কিন্তু লেখা আছে 58 - 50 + 67 যোগ রিফান্ড পরিমাণ যা অনুমোদন করা হয়নি। এখানে যে সূত্রটা বলা আছে নোট 58 বিয়োগ তারপরে ব্র্যাকেটে আছে নোট 50 + 67, তার সাথে যোগ হবে রিফান্ড পরিমাণ যা অনুমোদন করা হয়নি। তাহলে আমরা জানি নোট 58-তে কি আছে, আমি যে ট্রেজারি জমা দিলাম সেটা। 50-এ কি আছে, এই কর্মীয়াদে যে পরিমাণ আমার প্রদেয় হবে সেটা। নোট 67-তে কি আছে, যেটা আমি ফেরত দাবি করলাম। নোট 67-টা একটু দেখেন, এই যে নোট 67 এখানে দেখতে পাচ্ছেন, নোট 67-তে আছে দাবিকৃত ফেরতের পরিমাণ, অর্থাৎ যে পরিমাণটা আমি ফেরত করলাম দাবি করলাম। তাহলে এখানে কি করলাম, নোট 58 হলো আমার যে পরিমাণ আমি ট্রেজারি জমা দিলাম সেটা থেকে বিয়োগ করব কি নোট 50। নোট 50-এ হলো যে পরিমাণ আমার নিট প্রদেয় আসলো, সমন্বয় করার পরে সকল প্রকার সমন্বয় শেষে নিট প্রদেয় যে জমা আসলো, জমার পরিমাণটা আসলো, ট্রেজারি জমার জন্য যে পরিমাণটা আসলো সেটা তার সাথে যোগ করব যেটা আমি ফেরত দাবি করলাম। যদি করে থাকি, ফেরত দাবি না করলে এখানে গুড আর দেওয়ার দরকার নাই। যদি ফেরত দাবি করে থাকি সেটা এখানে যোগ করে আমার এই 58 থেকে বিয়োগ করতে হবে। তার সাথে যোগ করতে হবে কি রিফান্ডের পরিমাণ যা অনুমোদন করা হয়নি। অর্থাৎ আমি ইতিপূর্বে 3 মাস আগে কোনো একটা পরিমাণ রিফান্ডের জন্য আবেদন করেছি। তো রিফান্ডের জন্য আবেদন করলে আপনি কিন্তু অটোমেটিক দেখেন এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে আমার যে প্রদেয় সেটা থেকে, বা আমার যে সেটা থেকে কিন্তু আমার যেটা আমি আবেদন করেছি ফেরতের জন্য সেটা কিন্তু 67 মাইনাস হয়ে যাচ্ছে। তো যেটা আবেদন করলাম সেটা যখন আমার জে থেকে চলে যাবে, এখন কোনো কারণে যদি সেটা 3 মাসের মধ্যে আমার অ্যাপ্রুভ হইলো না বা আমাকে রিফান্ড দিল না, আমি ফেরত পেলাম না, তাহলে কি হবে? তাহলে ওই টাকাটা আমার মাইট যাবে। আমি তো আমার জের মধ্যেও নাই, আমি ফেরত আবেদন করার কারণে সেটা আমার এখান থেকে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, তাহলে আমার টাকাটা যাবে কোথায়? সেটা হলো 3 কর্মেয়াদ আপনাকে অপেক্ষা করতে হবে, যে 3 কর্মেয়াদের মধ্যে যদি আপনার ফেরতটা অনুমোদন করে, অ্যাপ্রুভ করে বা ফেরত দেয় তাহলে তো বেটার, পেয়ে গেলেন। আর যদি ফেরত না দেয় তাহলে 3 কর্মেয়াদ শেষে পরবর্তী 4র্থ কর্মেয়াদে এসে আপনি এটার সাথে প্লাস করে দিবেন। প্লাস করে দিলে ওই যে অংশটা আপনি ফেরতের জন্য মাইনাস হয়ে গেছে সেই টাকাটা ফেরত না পাওয়ার কারণে এখানে আবার 65-তে এসে আবার প্লাস হয়ে গেল, অর্থাৎ আপনার জেরের অংশ চলে আসলো। তাহলে যে অংশটা আপনি ফেরত পেলেন না 3 মাস আগে বা 3 কর্মেয়াদ আগে আপনি আবেদন করার ফলে 3 কর্মেয়াদের মধ্যে অ্যাপ্রুভ না হওয়ার কারণে আপনি যে অংশটা ফেরত পেলেন না, সেই অংশটা 3 কর্মেয়াদ পরে 4র্থ কর্মেয়াদ এসে যোগ করে আপনি এটাকে আবার আপনার ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন এবং তারপর আপনি সমন্বয় করতে পারবেন। কিন্তু একবার যদি আপনি ফেরতের আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার জে থেকে মাইনাস করে ফেলতে হবে এবং সেটা 3 কর্মেয়াদের মধ্যে অ্যাপ্রুভ না হলেও আপনার এটাকে এখানে আর প্রদর্শন করার কোনো সুযোগ নাই। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নোট 66 একই ব্যাপার, এটা হলো ওটা নোট 65 হলো মূসকের জন্য আর নোট 66 হলো সম্পর্ক শুল্কের জন্য, অর্থাৎ যেটা আমি ফেরত দাবি করলাম সেটা আমি ম্যানেজ করব। এখানে সূত্র দেয়া আছে 59 বিয়োগ 51 যোগ 68 যোগ রিফান্ডের পরিমাণ যা অনুমোদন করা হয়নি। সুতরাং একদম ক্লিয়ার ভাবে বলা আছে, এটা আপনি ফলো করলেই হবে। আর নোট 67-তে যে পরিমাণ আমি দাবি করব, এখানে লক্ষ্য করেন অনেকে রিফান্ড দাবি করে ভুল তথ্য দেয়। এই রিফান্ড দাবির পরিমাণটা কি হবে? এখানে কিন্তু অনেকগুলো আইন আছে, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো জটিল ব্যাপার আছে, অনেকগুলো ক্যালকুলেশন ব্যাপার আছে, যে আমি কোন পরিমাণটা আমি যে দাবিকৃত ফেরতের পরিমাণ, এখানে কিন্তু দাবিকৃত ফেরতের পরিমাণ লিখতে হবে। আপনি দাবি ফেরত নিতে চাইলে হার্ট ইকশন নিতে হবে, তারপর এখানে কিন্তু পরিমাণ লিখতে হবে যে আপনি কি পরিমাণ ফেরত নিতে চাচ্ছেন। অর্থাৎ আপনি কোন অংশটা ফেরত পাবেন সেটা আবার ফেরত অংশ পড়তে হবে, নোট ধারা 68 69 পড়তে হবে।
ফেরত পাবেন হলো যাদের ক্ষেত্রে আপনার আউটপুট ট্যাক্স আছে বা ভ্যাট আছে, কর দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সমন্বয় করার পরে ঋণাত্মক জের হলেও সেটা সমন্বয় করার পরে 6 কর মেয়াদ শেষে 7ম কর মেয়াদ আপনি ফেরত দাবি করতে পারবেন এবং 7ম কর মেয়াদে গিয়ে আপনি ফেরত দাবি করতে পারবেন। আর যাদের ক্ষেত্রে আপনার ট্যাক্স নেই, অর্থাৎ আউটপুট ট্যাক্স নেই, অব্যাহতি প্রাপ্ত আছে, আউটপুট ট্যাক্স নেই, আগাম করে দেওয়ার কারণে তার জের হয়ে আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি আউটপুট ট্যাক্স না থাকে বা রপ্তানি কারণে রপ্তানির পরিমাণ যদি 50%-এর উপরে হয়, 70%, 60% বা 80% বা শতভাগ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি ঋণাত্মক জের জমা হয়ে থাকে অনেক টাকা, সেই টাকাটা আপনি 1 কর মেয়াদ শেষেই আপনি দাবি করতে পারবেন। অর্থাৎ যেমন পোল্ট্রি ফিড যদি কেউ তৈরি করে, পোল্ট্রি ফিডের প্রতিষ্ঠান যারা আপনার অব্যাহতি প্রাপ্ত বা ফিশ ফিডের অব্যাহতি প্রাপ্ত, তো সেই ক্ষেত্রে তারা যদি আপনার আমদানি পর্যায়ে আগাম করে দিয়ে থাকেন, তার যদি জের থেকে থাকে, তিনি তার জেরের অংশটা 1 কর মেয়াদ টানবেন। 1 কর মেয়াদে যে কর মেয়াদে আমদানি করবেন সেই কর মেয়াদে নোট 30-এর মাধ্যমে তিনি সমন্বয় করে জেরে নিয়ে আসবেন। তার পরবর্তী কর মেয়াদে তিনি ওই অংশটা ফেরত দাবি করতে পারবেন, যেহেতু তার আউটপুট ট্যাক্স নাই, এটা ধারা 69-এর অধীনে। আর যাদের আউটপুট ট্যাক্স আছে বা 50%-এর নিচে এক্সপোর্ট হয়, তাদের ক্ষেত্রে 6টি কর মেয়াদে এটা টানতে হবে। 6টি কর মেয়াদ শেষে 6 কর মেয়াদে সমন্বয় করার পরে যেই পরিমাণ অবশিষ্ট থাকবে সেই পরিমাণটা তিনি এই 700-টির মাধ্যমে ফেরত নিতে পারবেন। এখানে অনেকে করে কি, যে ধরেন জুলাই মাসে কেউ তার জের আছে 1 লক্ষ টাকা, এখন জুলাই মাসে তার সমন্বয় হয়েছে 5,000 টাকা, তাহলে তার ওখানে কত 90,000 টাকা আছে। এইবার 6 কর মেয়াদ শেষে গিয়ে তিনি ওই 90,000 টাকা ফেরত দাবি করেন। এটা কি করা যাবে? এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে বলাই আছে যে আপনি যেটা সমন্বয় করবেন সেটা কিন্তু আগেরটা আগে সমন্বয় করতে হবে। অর্থাৎ জুলাই মাসের পরে বিগত পরবর্তীতে যে 6 মাস বা 5 মাস পর্যন্ত আপনি সমন্বয় করবেন, সেটা কিন্তু জুলাই মাসেরটা আগে সমন্বয় করতে হবে। জুলাই মাসেরটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী মাসের অংশ হাত দিতে পারবেন না। তাহলে আপনি যদি 6 মাস ধরে সমন্বয় করতে থাকেন, তাহলে দেখা গেছে যে 5 মাস পরে, 6 মাস পরে আপনি বা 3 মাস পরে গিয়ে আপনি কিন্তু জুলাই মাসের যে থাকলো না, জুলাই মাসেরটা কিন্তু অটোমেটিক সমন্বয় হয়ে যাবে। এবার জুলাই মাসেরটা যখন সমন্বয় হবে, অগস্ট মাসেটা সমন্বয় করবেন, এইভাবে অগস্ট মাসটাও 6 মাস সমন্বয় করবেন, তারপরে সেপ্টেম্বরটাও সমন্বয় করবেন। তো এইভাবে সমন্বয় করতে করতে দেখা গেছে যে আলটিমেটলি ফেরত পাওয়ার মতো আর কোনো অংশ থাকে না। সেক্ষেত্রে ফেরত দাবি করা যাবে না। কেউ যদি ফেরত পাবেন না তারপরেও ফেরত দাবি করে থাকেন, তাহলে কিন্তু তার উল্টা জরিমানা হবে, কর নির্ধারণ হবে, তার কিন্তু অনেক ধরনের শাস্তির ব্যবস্থা আছে আইন অনুযায়ী। সুতরাং বুঝে শুনে করতে হবে। রিটার্ন কিন্তু না বুঝে কোনো অংশ কোনোভাবেই পূরণ করা যাবে না। না বুঝলে একাধিকবার বুঝে সঠিকভাবে নিজের তথ্য নিজে পূরণ করবেন এবং ড্রাফট করে প্রয়োজনে যাচাই বাছাই করে সুন্দরভাবে পূরণ করবেন। কোনো ভুল রিটার্ন সাবমিট করা যাবে না। আমি বারবার বলছি যে আপনাদের ভুল রিটার্ন সাবমিট করা যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না, কারণ ভুল তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং বুঝে শুনে জেনে শিখে তারপরে আপনি আপনার রিটার্নে আপনার তথ্য দিন, সঠিকভাবে তথ্য দিন, সুন্দরভাবে তথ্য দিন। সম্ভব হলে অনলাইনে নিজের রিটার্ন নিজে পূরণ করুন। অনলাইনে নিজের রিটার্ন নিজে পূরণ করার মধ্যে অনেকগুলো সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমি এখন আলোচনা করব না। এখন আমি পরের অংশে চলে যাচ্ছি। এবার অংশ 12, ঘোষণা। আপনি যখন সমস্ত অংশ পূরণ করা শেষ, আপনি ঘোষণা অংশে দিবেন নাম, পদবি, মোবাইল নাম্বার, জাতি পরিচয়, ইমেল অংশ। এটা ম্যানুয়ালি যখন দিবেন তখন এই তথ্যগুলো পূরণ করতে হবে। এর যে কোনো একটা তথ্য যদি না থাকে, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র নাম্বার বা পাসপোর্ট নাম্বার বা ইমেল বা মোবাইল নাম্বার, যে কোনো একটা তথ্য না দিলে কিন্তু রিটার্ন হবে না। সুতরাং অনলাইনের ক্ষেত্রে এই অংশটা অটোমেটিক পূরণ হবে যারা অথরাইজ আছেন তাদের নামে, আর কাগজের ক্ষেত্রে আপনাকে এটা পূরণ করে দিতে হবে, না হলে হবে না, এখানে স্বাক্ষর সহ দিতে হবে। এবং রিটার্নের সাথে যে সমস্ত দলিলাদি দিবেন সমস্ত দলিলাদি কিন্তু আপনাকে স্বাক্ষরিত হতে হবে। এবার আমরা আসলাম সাব ফর্মে। আমরা সাব ফর্মগুলো দেখি যে সাব ফর্মগুলো কিভাবে তথ্য পূরণ করতে হয়। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে বা অনেকের কাছে মিস ইনফরমেশন আছে বা কোথাও গাইডলাইন না থাকার কারণে এই জায়গাটা প্রচুর ভুল করে। আমি বিগত 1-1.5 বছর ধরে যেখানে যেখানে আমি ইনস্ট্রাকশন দেইনি সেখানে আমি রিটার্ন চেক করেছি, শতভাগ রিটার্নে এই জায়গাটা ভুল আছে, শতভাগ রিটার্নে ভুল আছে। অর্থাৎ 100% মানুষই এই জায়গাটা সম্পর্কে ক্লিয়ার না, সবাই এই জায়গাটা ভুল করে যে সাব ফর্ম পূরণ করতে ভুল করে। আচ্ছা, সাব ফর্মে কি ভুল করে? আমার এখানে লেখা আছে সাব ফর্মে নোট 1, 2, 3, 4 এইভাবে আপনাকে যে নোটের জন্য কাগজের ক্ষেত্রে আপনার যখন আপনি অনলাইনে পূরণ করবেন তখন তা দেখানো লাগবে না যে কোন নোটের জন্য কোনটা প্রযোজ্য, কারণ নোটের সামনে ক্লিক করার ফলে অটোমেটিক ওই নোটের জন্য প্রযোজ্য হবে। কিন্তু কাগজের ক্ষেত্রে এটা ব্যাপার আছে, আপনি যেই নোটের জন্য প্রযোজ্য হবে শুধুমাত্র সেই নোটের তথ্যটা রেখে বাকিগুলো ওমিট করে দিবেন বা ডিলিট করে দিবেন বা মুছে দিবেন। তো সেখানে লিখবেন যে সাব ফর্ম নোট 1 এর জন্য বা সাব ফর্ম নোট 3 এর জন্য প্রযোজ্য বা সাব ফর্ম নোট 4 এর জন্য প্রযোজ্য, যেটার জন্য প্রযোজ্য শুধুমাত্র ওইটা রেখে বাকিগুলো কেটে দিতে হবে, অথবা ওটা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে হবে বা আলাদা আলাদা সাব ফর্ম তৈরি করতে হবে। তো আমি এখানে ধরেন নোট
5 এর জন্য বা অন্য একটা নোটের জন্য আমি এটা তৈরি করলাম, যেহেতু মিডিয়াম পেপারে আপনার 5% ভ্যাট, তো 5% ভ্যাট হলে নোট 7-এর জন্য উৎপাদনকারী হিসেবে ধরি, তাহলে নোট 7-এর জন্য প্রযোজ্য। এখানে যদি নোট 7 লেখা নাই আছে, আমি সব লিখিনি। তো এখানে নোট 7-এর জন্য প্রযোজ্য। আমরা এই নোটটা কিভাবে পূরণ করব? এই নোট 7-এর জন্য যে সাব ফর্মটা, এটা পূরণ করার জন্য আপনি দেখেন যে এখানে কি লেখা আছে হেডিং এ ক্রমিক নাম্বার। এখানে ক্রমিক নাম্বার দিলাম 1 2 3, যতগুলো প্রোডাক্ট হয় আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ঘর হবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ঘর হবে। সবগুলো প্রোডাক্টের জন্য একটা ঘরে পূরণ করে একবারে পুরো মাসে টোটাল মূল্য এত টাকা বিক্রি হলো এটা বলা যাবে না। অনেকে এই কাজটা করে যে আমার টোটাল এই মাসের মোট বিক্রয় এত টাকা, তারপরে ভ্যাট এত টাকা দিয়ে কোনোভাবে মানে সাবমিট করে ফেলে অফিসে চলে যায়। এটা করা যাবে না। এখানে আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে, যতগুলো আইটেম থাকবে, এমনকি একই আইটেমের মধ্যে যতগুলো ভেরিয়েশন থাকবে ততটার জন্য ততটা ঘর আপনাকে পূরণ করতে হবে। কিন্তু ভেরিয়েশন না থাকলে আপনি এক ঘরে পূরণ করলে হবে। অর্থাৎ যেমন রেস্টুরেন্ট যদি আমরা ধরি, যদি সেটা নন এসি হয়ে থাকে, নন এসি রেস্টুরেন্ট, তাহলে তার নন এসি রেস্টুরেন্ট বাবদ তার সেবা কোড একটা, তার সেবার ধরনও একটা। সুতরাং পুরো মাসের তথ্যটা সে একটা নোটে একবারে দিলেই হবে যে টোটাল বিক্রি এত, তার উপরে এত। কিন্তু সেখানেও ব্যাপার আছে, সেখানে আপনার সে চা বিক্রি করে, ভাত বিক্রি করে, চাল ডাল, অনেক কিছু, অনেক তথ্য আছে, তার নাস্তা বিক্রি করে, পুরি, অনেক কিছু বিক্রি করতে পারেন। বাট আমরা যেহেতু সেবা কোড একটা, সেহেতু আমরা এত ভেরিয়েশনে যাবো না। আমরা একটা সেবা কোডের বিপরীতে টোটাল রেস্টুরেন্ট লিখে, হ্যাঁ, হোটেল এন্ড রেস্তোরাঁ লিখে নন এসি এখানে লিখবো। তাহলে বর্ণনার বাণিজ্যিক বর্ণনা কি লিখবো? নন এসি হোটেল এন্ড রেস্তোরাঁ বলে এখানে হোটেল এন্ড রেস্তোরাঁ শুধু লিখে তারপর তার পরিমাণটা দিয়ে এটা দিব। এখানে এসে দেখেন আমি কি বললাম, এখানে পেপারের বিষয়, আমরা অন্যদিকে না যাই, এবার পেপারের দিকে যাচ্ছি। যে কি বললাম, পণ্য বা সেবার বাণিজ্যিক বর্ণনা। এখানে কি লিখলাম? মিডিয়াম পেপার 180 জিএসএম, গ্লসি, আনবিলিশড, নন প্রিন্টেড। তার মানে কি দাঁড়ালো? আমি এখানে কিন্তু ক্লিয়ার করে দিলাম যে আমি কি ধরনের পেপার। পেপারটা হলো মিডিয়াম, জিএসএম কত? 180 জিএসএম। এটা কি? গ্লসি, এটা আনবিলিশড, এটা নন প্রিন্টেড। তার মানে কি? এটা বাণিজ্যিক বর্ণনা। বাণিজ্যিক বর্ণনা কেন? বাণিজ্যিক ভাবে যখন বিক্রয় করবে বা ক্রয় করবে, বা আপনি যখন ইনভয়েস দিবেন বা কারো কাছ থেকে পণ্যটা ক্রয় করবেন, তখন যেই বর্ণনাটার মাধ্যমে আপনি তাকে চিনবেন বা বুঝবেন, সেই বর্ণনাটাই হবে আপনার পণ্যের বাণিজ্যিক বর্ণনা। আপনাকে যদি কেউ বলে যে মিডিয়াম পেপার, আপনি কি বুঝবেন যে কোন ধরনের মিডিয়াম পেপার? সেটা কি প্রিন্টেড, সেটা কি নন প্রিন্টেড, সেটা জিএসএম কত, সেটা কি ধরনের, এটা কি আনবিলিশড না বিলিশড না প্রিন্টেড না ব্যাকড নাকি নন ব্যাকড না কি? আপনি কিছুই বুঝবেন না। সুতরাং আপনাকে বাণিজ্যিক ভাবে বুঝাতে হলে, মূল্য নির্ধারণ করতে হলে আপনাকে কি করতে হবে? ওই পণ্যটার ডিটেলস বলতে হবে। যদি ব্র্যান্ড নেম থাকে সেই ব্র্যান্ড নামে বলতে হবে। ধরা যাক মোটরসাইকেল, মোটরসাইকেলের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি মোটরসাইকেল বিক্রি করব, আপনি কি মোটরসাইকেল বিক্রি করলে তার মূল্য কত, তার কি ধরনের, সেটার সুবিধা কি, আপনি কি কিছু বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। সেই জন্য কি করবে? সে বাণিজ্যিক ভাবে তার বর্ণনা, তার প্রোডাক্টের ডিটেলস বর্ণনা দিবে। কি দিবে? ব্র্যান্ড নেম দিবে প্রথমে। যদি যেহেতু মোটরসাইকেল যেমন হিরো হোন্ডা, বা আপনি যদি বলে থাকেন যে ইয়ামাহা বা বাজাজ বা এরকম যে সমস্ত মোটরসাইকেল আছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ব্র্যান্ড নেম বলবেন প্রথমে। তারপরে কি বলবেন? সিসি কত, 100 সিসি বা 150 সিসি, 250 সিসি, 300 সিসি। তারপরে বলবেন কি সিকেডি, এসকেডি। তারপর 3 হুইল, সরি মোটরসাইকেল তো 3 হুইল হয় না। তারপর আপনি কি বলে, ওই যে কি বলে এটাকে, 4 স্ট্রোক বা 2 স্ট্রোক, 3 স্ট্রোক, তো ইত্যাদি বর্ণনা দিলে আপনি বুঝতে পারবেন যে না, এই প্রোডাক্টটা এই ধরনের, এই প্রোডাক্টের মূল্য এত, এই প্রোডাক্টে এই বিষয়। সুতরাং এখানে বাণিজ্যিক বর্ণনা বলতে আপনি বাণিজ্যিক ভাবে কোনো পণ্যকে যেই নামে বা যেইভাবে যেই ডেসক্রিপশনে চিনবেন, সেই বর্ণনাটা কিন্তু বাণিজ্যিক বর্ণনা দিতে হবে। আর পণ্য বা সেবার এসএস কোড দিতে হবে। এসএস কোডটা কোথা থেকে পাবেন? অনেকে এখানে অনেক জটিলতা দেখা দেয়, অনেক সমস্যা দেখা দেয়, অনেকে এসএস কোড খুঁজে পান না। তো এসএস কোডটা সাধারণত পাওয়া যায় হলো কাস্টমস অ্যাক্টের যে ফার্স্ট শিডিউল আছে, কাস্টমস অ্যাক্টের ফার্স্ট শিডিউল মোতাবেক আপনাকে এসএস কোডটা দিতে হবে। আর সেবার ক্ষেত্রে ভ্যাট আইন অনুযায়ী যে সেবার কোড থাকবে সেই সেবা কোডটা দিতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের সেবা নাই, শুধুমাত্র পণ্যের ব্যবসা করেন, তাদের পণ্য যে পণ্যটা সরবরাহ করেন সেই পণ্যের এসএস কোড দিতে হবে। এবার পণ্য বা সেবার স্বাভাবিক নাম। তাহলে আমরা কি দেখলাম যে বাণিজ্যিক নাম হলো কি? মিডিয়াম পেপার, 100 জিএসএম, গ্লসি, আনবিলিশড, নন প্রিন্টেড। কিন্তু সেই পণ্যটার নাম কি? সাধারণভাবে আমরা মিডিয়াম পেপার। আমরা যদি সাধারণ লোকটা বুঝি যে এটা কি, এই জিনিসটা কি, মিডিয়াম পেপার, আমরা বুঝে ফেললাম। তাহলে পণ্য বা সেবার সাধারণ নাম হবে যে নামে আমরা চিনি সবাই। মোটরসাইকেল ক্ষেত্রে আমরা মোটরসাইকেল বললেই বুঝি যে হ্যাঁ এটা মোটরসাইকেল, 2 চাকার একটা যান, মোটরযান, তো এটা বুঝি। কিন্তু বাণিজ্যিক ভাবে চিনার জন্য তার যে ডিটেলস বর্ণনা থাকবে সেটা বাণিজ্যিক বর্ণনা করে লিখতে হবে। আর সাধারণ বর্ণনা হবে পণ্য বা সেবার যে নামে আমরা চিনি সেটা। মূল্য, এখানে আমি আগেই বলেছিলাম যে মূল্যটা কি হবে। অর্থাৎ যারা রেয়াতি পদ্ধতিতে, আমি আবার রিপিট করছি, যারা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট দিবেন 15% হারে, তাদের মূল্যটা হবে সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন কর ব্যতীত মূল্য। সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন কর ব্যতীত মূল্য। তাহলে এই মূল্যের উপরে সরাসরি সম্পূরক শুল্কের হার দিয়ে সম্পূরক শুল্ক বের করে খতে আসবে, তার সাথে
এই সম্পর্ক শুল্ক সাথে মূল্য যোগ হয়ে তার উপরে সম্পর্ক শুল্ক কর হিসাব হবে। এখানে আপনি মন্তব্যের ঘরে কোন কোন চালানের বিপরীতে কি পরিমাণ সরবরাহ করলেন সেটা আপনি দিয়ে দিতে পারেন, যে আমার চালান নাম্বার এত থেকে এত এই মাসে সরবরাহ হয়েছে। তাহলে আপনি আরো ক্লিয়ার থাকলেন যে এতগুলো চালান ইস্যু করলেন এই মাসে, চালান নাম্বার এত থেকে এতগুলো, বিষয়টা একদম ঝকঝকে হয়ে গেল। আর এই ধরেন যে 150, এই দেখেন যদি ভেরিয়েশন থাকে মূল্যে বা পণ্যের ডেসক্রিপশনে বা অন্য কোনো ব্যাপারে বা সহগ ঘোষণায় যদি আপনার ভেরিয়েশন থাকে, যেমন আমি এখানে দেখিয়েছি যে মিডিয়াম পেপার 180 জিএসএম আবার 150 জিএসএম, তাহলে 180 জিএসএম এর যে প্রাইস বা যে ডেসক্রিপশন হবে বা যেভাবে হবে 150 নিশ্চয়ই ওইরকম হবে না, একটু আলাদা হবে। সুতরাং আলাদা হওয়ার কারণে আপনাকে কিন্তু আলাদাভাবে এটা আলাদা কলামে বা আলাদা রোতে আপনাকে এটা আলাদাভাবে হিসাব প্রদর্শন করতে হবে এবং তার ডেসক্রিপশন তার মূল্য আলাদা দেখাতে হবে। এইভাবে আপনার যতগুলো পণ্য বা যতগুলো ভেরিয়েশন থাকবে বা যতগুলো আলাদা আলাদা ধরন থাকবে মূল্যে, পরিমাণে, ডেসক্রিপশনে বা যেভাবেই হোক, ততগুলো কলাম যোগ করে বা ততগুলো রো যোগ করে আপনাকে আলাদা আলাদাভাবে ক্রমিকে হিসাব প্রদর্শন করতে হবে। আর যারা স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিবেন না তাদের ক্ষেত্রে এখানে মূল্যটা হবে ভ্যাট সহ মূল্য, এটা তো আউটপুট ট্যাক্স না, এখানে হলো ভ্যাট আরোপযোগ্য মূল্য, এখানে ঠিক আছে। তারপরে নোট 8 হলো কার জন্য? এই যে বাণিজ্যিক আমদানিকারক, পেট্রোলিয়াম, সুপার শপ, ঔষধ, অন্যান্য ব্যবসায়ীর ক্ষেত্রে। আর বাকি অংশ একই রকম, এখানে আর নতুন করে কিছু নাই। যে বাণিজ্যিক আমদানিকারক হইলে সে কি করলো, মিডিয়াম পেপার জিএসএম কি আনলো, এত টাকা আনলো, তার কি পরিমাণ ট্যাক্স আসলো, সমুদ্রের তথ্য দিয়ে এটা দিয়ে দিবে। সাব ফর্ম নোট 6 এর জন্য, নোট 6 কারা আছে? নোট 6 হলো সুনির্দিষ্ট করার যোগ্য পণ্য, অর্থাৎ যারা সুনির্দিষ্ট করে, যেমন ইট বা আপনার যে রড, এমএস রড, যাদের প্রতি মেট্রিক টনে 2000 বা 1200 টাকা যে নির্ধারিত আছে, বা ট্রান্সফরমার যেগুলো ক্ষেত্রে সুনির্দিষ্ট কর নির্ধারণ আছে, তাদের জন্য এই ফর্মটা। এখানে দেখেন অন্যান্য সাব ফর্মে কিন্তু পরিমাণের গড় নাই, এখানে পরিমাণের গড় আছে। তাহলে এখানে আছে ক্রমিক নাম্বার, ওইভাবে 1 2 3, পণ্য বা সেবার নাম, পণ্য সেবার বাণিজ্যিক কোড, ওই যে সেবা কোড বা পণ্য বা সেবার বাণিজ্যিক কোড যেটা আইএসএস কোড বা পণ্য সেবা কোড, আর পণ্য সেবার নাম, পরিমাপের একক, যদি ইট দেয় হাজারে, যদি এমএস রড দেয় তাহলে মেট্রিক টনে, আর পরিমাণটা এখানে কি লিখবে, এই জায়গায় সে অনেকে গন্ডগোল করে বা ঝামেলা করে, তখন হিসাব মিলাতে পারে না। এই জায়গায় কি করে, ধরা যাক 10,000 ইটকে মানে বিক্রয় করছে, এখন এখানে প্রতি হাজারে তো 700 টাকা ব্যাট। এখন কেউ যদি এখানে 7,000 পুরো 7 লেখা 3টা শূন্য দিয়ে দেয়, তাহলে তার এই পরিমাণের সাথে গুণ করলে এই সংখ্যার মূল টাকাটা মিলবে না। এখানে পরিমাণ লিখতে হবে শুধু 10, আর এক করে এখানে লিখতে হবে 1000। তাহলে এক করে এখানে যখন 1000 লিখবে তখন এখানে শুধু 10 লিখবে, তাহলে 10 লিখলে কি বুঝবে, 10,000 বুঝাবে। এখানে কিন্তু 10-এর পরে 3টা সংখ্যা বা 3টা শূন্য দেওয়া যাবে না। এভাবে 20,000 হলে 20 শুধু 20 লিখবে, আর এখানে 1000 লিখবে। এভাবে টনের ক্ষেত্রে, মেট্রিক টনের ক্ষেত্রে এখানে মেট্রিক টন লিখবে, আর 10 টন বা 20 টন হলে শুধু 20 লিখবে। আর প্রকৃত বিক্রয় মূল্যের ঘরে গতে শুধুমাত্র প্রকৃত বিক্রয় মূল্য লিখবে, যে মূল্যে সে বিক্রি করবে। এখানে ট্যাক্সের কোনো ইনভলভমেন্ট নাই বা সহগ ঘোষণার কোনো ইনভলভমেন্ট নাই, সে যে মূল্যে বিক্রি করবে সেই মূল্যটা এখানে দিবে। আর ঘতে এসে সম্পর্ক শুল্ক যদি থেকে থাকে, সাধারণত সুনির্দিষ্ট করার ক্ষেত্রে সম্পর্ক শুল্ক নাই, যদিও এই ঘরটা এখানে রেখেছে, কিন্তু এখানে এটা রাখা ঠিক নেই। তো সুনির্দিষ্ট করার ক্ষেত্রে সম্পর্ক শুল্ক নাই, আর মূল্য সংযোজন কর তো আসবেই হিসাবে। এই গেল নোট 6 এর জন্য। তারপর আসি নোট 24 এর জন্য। নোট 24 হলো কি, যে উচ্চ কর্তনের জন্য যে বৃদ্ধিকারী সমন্বয়, অর্থাৎ আমি এই পরিমাণ উচ্চ কর্তন করলাম, আমার বৃদ্ধিকারী সমন্বয় করবে। এখানে দেখেন বিআইএন নাম্বার, সরবরাহকারীর নাম, সরবরাহকারীর ঠিকানা, সরবরাহ মূল্য, কর্তৃত্ব মূল্য বা সংযোজনের কর, ইনভয়েস মূল্য, ইনভয়েস বা চালান নাম্বার ইত্যাদি, ইনভয়েস, বিলের তারিখ, অ্যাকাউন্ট কোড, অ্যাকাউন্ট কোডে কর পরিশোধিত, ইত্যাদি এই তথ্য দিয়ে দিব। অর্থাৎ যার কাছ থেকে ক্রয় করছি তার বিআইএন নাম্বার লিখতে হবে, তার নাম লিখতে হবে, তার ঠিকানা লিখতে হবে, তারপরে সরবরাহের মূল্য, অর্থাৎ ওই চালানের যে মূল্যটা থাকবে সেই মূল্যটা লিখতে হবে, তারপরে সেখান থেকে কি পরিমাণ কর্তৃত্ব মূল্য সংযোগ, কি পরিমাণ মূল্য সংযোগ কর্তন করছে সেটা লিখতে হবে, তারপরে ইনভয়েস নাম্বার বা চালান নাম্বার লিখতে হবে, কোন চালানের বিপরীতে ক্রয় করছে সেটা লিখতে হবে, তারপরে ইনভয়েস বা বিলের তারিখ লিখতে হবে, তারপরে অ্যাকাউন্ট কোডে কর পরিশোধ, কোন অ্যাকাউন্ট কোডে কর পরিশোধ করছেন সেটা আপনি দিবেন, আর মন্তব্য করে মন্তব্য থাকলে দিবেন। তারপরে নোট 29-এ এইভাবে আপনার কাছ থেকে যে ক্রয় করে রাখলো, অর্থাৎ কর্তন করে রাখলো, আপনি যদি 10টা প্রতিষ্ঠানকে দিয়ে থাকেন, 10টা প্রতিষ্ঠানে যদি ক্রয় করে থাকে, আপনি হ্রাসকারী সমন্বয় করবেন, সেটা নোট 29-এ দেখাবেন, তার তথ্য এখানে দিবেন যে আমি অমুক অমুক প্রতিষ্ঠান ক্রয় করে রাখছি, তার এই যে ক্রেতার বিআইএন নাম্বার, যে কাটলো তার বিআইএন নাম্বার, তার ঠিকানা, তার নাম, মূল্য, কর্তৃত্ব, চালান নাম্বার কিসের মাধ্যমে দিবেন, ইত্যাদি ইত্যাদি। তারপর আসে নোট 30। নোট 30-এর মাধ্যমে যে শুল্ক স্টেশনের মাধ্যমে আপনি আমদানি পর্যায়ে আগাম করে পরিশোধ করলেন, সেই আগাম করের তথ্য
ক্রমিক নাম্বার 1 2 3 এর বিল অফ এন্ট্রি নাম্বার, তারিখ, কাস্টম হাউস, রেজিস্ট্রেশন, আগাম করের পরিমাণ, মন্তব্য ইত্যাদি এটা পূরণ করলেন। আমি একটু দ্রুত যাচ্ছি, তার কারণ কি আমার অলরেডি অনেক সময় হয়ে গেছে। আমরা আলোচনা অংশে আরো ক্লিয়ার করব, এই বিষয়গুলো একটু সহজেই আছে, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। তারপরে নোট 58 থেকে 64, যেখানে আমি ট্রেজারি চালানের তথ্য দিব। অর্থাৎ আমি যে ট্রেজারি চালান দিলাম সেই ট্রেজারি চালানগুলো আমি নোট 56 থেকে 58 থেকে 64 মধ্যে দিব। সেখানে আমি লিখবো যে ট্রেজারি চালান নাম্বার, ব্যাংক কোন ব্যাংকের মাধ্যমে দিলাম, শাখা কোন শাখা, তারিখ কত তারিখে দিলাম, অ্যাকাউন্ট কোডে পরিশোধিত কোন অ্যাকাউন্ট কোডে পরিশোধিত, পরিমাণ, মন্তব্য ইত্যাদি দিয়ে আমি এটা শেষ করে দিলাম। তারপর মোটের ঘরে দিল। তারপরে আসেন 6.10, যেটা বলেছিলাম যে অনেকে বলে থাকে যে আমি কি 6.3 এর পরিবর্তে 6.10 দিলে হবে কিনা, অথবা আমি 6.10 ক্রমিক নাম্বার অনুযায়ী পরিশোধ করবো কিনা, বা কতগুলো পরিশোধ করবো। এটার প্রশ্নের উত্তর হলো আপনি পুরো একটি কর মেয়াদে শুধুমাত্র একটি 6.10 এর মাধ্যমে আপনার পুরো কর মেয়াদে যতগুলো চালান গেছে তার মধ্যে যেই চালানগুলোর মূল্য 2 লক্ষ টাকার উপরে, সেই চালানের মূল্য আপনি এই 6.10 ফর্মের অংশ ক্রয় অংশ ক আর বিক্রয় অংশ খ এর মাধ্যমে পূরণ করে আপনি জমা দিবেন। কখন জমা দিবেন? এই 6.10 অবশ্যই রিটার্ন দাখিলের আগে দিতে হবে, অথবা রিটার্ন দাখিলের সাথে দিতে হবে। 1 তারিখ থেকে কোনো কর্মমেয়াদ শেষে পরবর্তী কর্মমেয়াদের 1 থেকে 15 তারিখের মধ্যে দিতে হবে। রিটার্নের পরে দেওয়া যাবে না। আপনি রিটার্ন দাখিল করলেন তারপরে 6.10 দিবেন, সেটা হবে না, সেটা করা যাবে না। রিটার্নের আগে দিতে হবে, নতুবা রিটার্নের সাথে দিতে হবে। তো 6.10-এ এক কর্মমেয়াদের জন্য একটাই 6.10 দিতে হবে, ক্রয়ের জন্য অংশ ক আর বিক্রয়ের জন্য অংশ খ। আশা করি 6.10 নিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে 2 লক্ষ টাকা মূল্যটা কোন মূল্য, কর সহ মূল্য না কর ছাড়া মূল্য? এখানে আপনাকে দেখতে হবে যে কর সহ মূল্য 2 লক্ষ টাকা হইলে, কর সহ মূল্য 2 লক্ষ টাকা হইলে, কর সহ মূল্য, আমি আবার বলছি, কর সহ মূল্য 2 লক্ষ টাকা হইলেই স্থানীয় ক্রয়ের বিপরীতে 6.10-এ আপনি ওই চালানগুলোর মূল্য, ওই চালানগুলোর বিপরীতে তথ্যটা আপনি 6.10-এ পরিশোধ করবেন। আমদানি বা রপ্তানির তথ্য 6.10-এ পরিশোধ করার দরকার নেই। আমদানি বা রপ্তানির তথ্য 6.10-এ পরিশোধ করার দরকার নেই। শুধুমাত্র স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে যেই চালানগুলোর কর সহ মূল্য 2 লক্ষ টাকার উপরে হবে, সেই চালানের তথ্যগুলো ক্রয় অংশ এবং বিক্রয় অংশ পূরণের মাধ্যমে আপনাকে 6.10 আপনাকে ভ্যাট অফিসে দাখিল করতে হবে, এবং সেটা পরবর্তী কর মেয়াদের 1 থেকে 15 তারিখের মধ্যে, এবং দাখিলপত্রের আগে অথবা দাখিলপত্রের সাথে, দাখিলপত্রের পরে দেওয়া যাবে না। এই গেল 6.10-এর খ অংশ, বিক্রয়ের জন্য। ক অংশ হলো ক্রয়। আচ্ছা, দাখিলপত্র সংশোধন। অনেকে দাখিলপত্র দিয়ে থাকেন, তো পরবর্তীতে দাখিলপত্র তো ভুল হয়ে যায়, বলেন যে আমি তো দাখিলপত্র ভুল করে ফেলছি, করণিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে আপনার দাখিলপত্র সংশোধন করার প্রয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে দাখিলপত্র কিভাবে সংশোধন করতে হয়, বা আইনের বিধিবিধান কি, কিভাবে সংশোধন করার কাহিনী কি, কখন সংশোধন করা যাবে, কিভাবে করা যাবে, বা আবেদন করতে হবে কিনা, বা কি কি ক্ষেত্রে করা যাবে, এই ডিটেলস আমি একটু সংক্ষেপে বলবো, ডিটেলস বলবো না। দাখিলপত্র সংশোধন করতে হলে ধারা 66 অনুযায়ী দাখিলপত্র সংশোধন করা যাবে। কখন? নির্ধারিত সময়সীমা, শর্ত, পদ্ধতিতে করদাতার আবেদন ক্রমে। কমিশনার দাখিলপত্রের কোনো করণিক ত্রুটি বিচ্যুতি সংশোধন করিয়া সংশোধিত দাখিলপত্র পেশ করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন। তার মানে কি দাঁড়ালো যে দাখিলপত্রটা সংশোধন করার জন্য কমিশনারের অনুমতি লাগবে, তাই না? অর্থাৎ কমিশনারকে আপনি যদি দাখিলপত্র সংশোধন করতে চান, যেই মেয়াদের দাখিলপত্র সংশোধন করতে চান সেই মেয়াদের জন্য আপনাকে আবেদন করতে হবে কমিশনার বরাবর, যে অমুক মাসে দাখিলপত্র আমি সংশোধন করতে চাই। মন চাইলেই দেওয়া যাবে না। আচ্ছা, আবেদন করার পর কমিশনার যখন অনুমতি দিবে তখন আপনি এই সংশোধিত দাখিলপত্র পেশ করতে পারবেন। আচ্ছা, তারপরে তবে যে পারিপার্শ্বিকতার ভিত্তিতে এই ধারার অধীন সংশোধনীর ফলে হ্রাসকৃত সমন্বয়ের উদ্ভব হইবে এবং জরিমানা পরিশোধিত ব্যতীত দাখিলপত্র দাখিল করা যাইবে, তাহা বোর্ড নির্ধারণ করতে পারবে। অর্থাৎ বোর্ড যদি এখানে কোনো শর্ত আরোপ করে দিতে চান, বা কখন সংশোধন করা যাবে কখন যাবে না ইত্যাদি শর্ত আরোপ করে দিতে চান, সেটা করতে পারবে, সেটা বলা হয়েছে। বিধি 49 কি বলছে দাখিলপত্র সংশোধন করার জন্য? বিধি 49 বলেছে যে কোনো করদাতা কর্তৃক মূল্য সংকর অথবা টার্নওভার দাখিলপত্র পেশ করিবার পর পেশকৃত দাখিলপত্রের নিম্ন বর্ণিত ক্ষেত্রে সংশোধনের আনয়ন করা যাবে। এখানে কিন্তু আপনাকে নির্ধারণ করে দিয়েছে যে এই ক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন, আদারওয়াইজ আপনি সংশোধন করতে পারবেন না। সংশোধন কোন কোন ক্ষেত্রে করা যাবে? কোনো করণিক ত্রুটি থাকলে, অর্থাৎ আপনি ভুল করে আপনার যদি কোনো করণিক ত্রুটি হয়ে থাকে, সেই করণিক ত্রুটি সংশোধন করার জন্য করতে পারবেন। কোনো হিসাবের ভুল সংক্রান্ত কারণে কর কম পরিশোধিত হয়ে থাকিলে, কোনো হিসাবের ভুল সংক্রান্ত কারণে কর বেশি পরিশোধিত হয়ে থাকিলে, জালিয়াতি ব্যতীত অন্য কোনো ধরনের ত্রুটি সম্পাদিত হয়ে থাকিলে। আপনি জালিয়াতি করবেন না, কিন্তু সাধারণ কারণে বা অন্য কোনো কারণে কোনো ভুল হয়ে গেছে সেটা সংশোধন করতে পারবেন, কিন্তু জালিয়াতি করলে কিন্তু বিপদ আছে।
তারপর করদাতা ত্রুটি চিহ্নিত হওয়ার পর আপনি কখন করবেন? যখন আপনি ত্রুটি চিহ্নিত করলেন যে আমার এই ভুলটা হইলো, করণিক ত্রুটি হইলো বা এই কারণে আমার এটা হইলো, এই সমস্যার কারণে আমি এটা সংশোধন করব, তখন আপনি কি করবেন? অনলাইনে সংশ্লিষ্ট কর্মীদের দাখিলপত্রের মাধ্যমে আপনি অনলাইনে যখন দাখিল করবেন তখন সংশ্লিষ্ট কর্মীদের যে দাখিলপত্র দিবেন সেই কর্মীদের দাখিলপত্রের মাধ্যমে আপনি এটা সংশোধন করতে পারবেন। খ, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ব্যক্তিকে ফরম 9.4 কমিশনার বরাবর আবেদন করতে হবে। আপনি যখন কাগজে করবেন তখন 9.4 এর মাধ্যমে কমিশনার বরাবর আবেদন করে অনুমতি নিয়ে তখন আপনি কাগজে দাখিলপত্র সংশোধন করতে পারবেন। তার মানে কি দেখেন, আপনার কিন্তু অনলাইনে দিলে কি সুবিধা, অনলাইনের ক্ষেত্রে আপনি কিন্তু 9.4 আর কমিশনার বরাবর আবেদনও করা লাগছে না, আপনার কিছু করা লাগছে না, আপনি নিজেরটা কিন্তু নিজেই সংশোধন করতে পারছেন। সুতরাং কাগজে দিলে কিন্তু আপনাকে কমিশনারের পারমিশন নিয়ে তারপর আপনি কাগজটা সংশোধন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। অনলাইনের ক্ষেত্রে আপনি কোনো প্রকার অনুমতি ছাড়াই নিজেরটা নিজে সংশোধন করতে পারবেন যখন খুশি। তবে আরো বিষয় আছে। আচ্ছা, গতে বলছে কি আবেদনের সংশোধনের প্রয়োজনীয়তা ও ত্রুটির কারণ বিস্তারিতভাবে উল্লেখ করবেন। আপনি যখন 9.4 আবেদন করবেন তখন কিন্তু সেখানে আপনি কি কারণে এটা করতে চান সংশোধন সেই ডিটেইলস আপনাকে বলতে হবে। আচ্ছা, সংশোধনী আবেদন কি করতে পারবেন, কখন করতে পারবেন? সংশ্লিষ্ট দাখিলপত্র দাখিলের 4 বছরের মধ্যে দাখিল করা যাবে। অর্থাৎ আপনি যে দাখিলপত্রটা পেশ করেছেন সেটা দাখিলের 4 বছরের মধ্যে যদি আপনি সংশোধন করতে চান করতে পারবেন। হতে বলা আছে মূসক কর্তৃপক্ষ কর্তৃক কোনো নিরীক্ষা বা তদন্তের সূচনা করিলে বা অন্য কোনো উপায়ে ত্রুটি উদ্ঘাটিত হইলে দাখিল করা যাইবে না। এবার আসছে যে আপনি কখন দাখিল করতে পারবেন না বা কখন আপনি সংশোধন করতে পারবেন না। সেটা হলো মূসক কর্তৃপক্ষ কোনো নিরীক্ষা বা তদন্তের সূচনা করলে, অর্থাৎ আপনার নিরীক্ষা শুরু হয়ে গেছে বা আপনার কোনো তদন্ত শুরু করছে, অথবা আপনাকে কোনো চিঠিপত্র দিয়েছে কোনো তথ্য চেয়ে, অথবা আপনার ভুলটা মূসক কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত হয়েছে, আপনি চিহ্নিত করার আগেই ব্যাট কর্তৃপক্ষ যদি চিহ্নিত করে সেক্ষেত্রে আপনাকে আর সংশোধন করার সুযোগ থাকবে না। অন্য কেউ দেখার আগেই যদি আপনি দেখে ফেলেন আপনার ত্রুটি চিহ্নিত করতে পারেন, তখনই কেবলমাত্র 4 বছরের মধ্যে আপনি সংশোধন করতে পারবেন, আদারওয়াইজ আপনি সংশোধন করতে পারবেন না। এবং 4 বছর মেয়াদের পরে আপনি নিজেও এই দাখিলপত্র আর সংশোধন করতে পারবেন না, ধরা পড়লেও, নিজে থেকে করলেও। তাহলে সংশোধন করা যাবে 4 বছরের মধ্যে নিজে থেকে করলে, ব্যাট অফিস থেকে কোনো প্রকার কোনো অবজেকশন না দিলে বা নিরীক্ষা শুরু না করলে। আচ্ছা, দাখিলপত্রে সংশোধনীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীদের নিট প্রদেয় কর হ্রাস করিবার ক্ষেত্রে উপবিধি 2 এর অধীন আবেদন প্রাপ্তি 30 দিনের মধ্যে কমিশনার উক্ত আবেদন সিদ্ধান্ত প্রদান করবেন। আপনি যখন সংশোধনের আবেদন করবেন 9.4 এর মাধ্যমে তখন কমিশনার আপনাকে 30 দিনের মধ্যে আপনাকে সংশোধন করার অনুমতি দিবেন। তারপর নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না করিলে তাহা মঞ্জুর করা হয়েছে বলিয়া গণ্য হবে। অর্থাৎ 30 দিনের মধ্যে যদি কমিশনার কোনো অনুমতি না দেয় বা কোনো কিছু আপনাকে না বলে, কোনো কিছু না জানায়, তাহলে আপনি মনে করবেন বা ধরে নেবেন যে আপনার এটা অনুমোদিত হয়ে গেছে, তখন আপনি সংশোধিতটা দিতে পারবেন। যেই ক্ষেত্রে নিরীক্ষা নোটিশ প্রাপ্তির পূর্বে দাখিলপত্র সংশোধনের কোনো অনুরোধ করদাতা কর্তৃক পেশ করা হয় এবং দাখিলপত্র সংশোধনের ফলে নিট কর প্রদেয় করের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কি করা হয়? সেই ক্ষেত্রে অর্থাৎ আপনার কম পরিশোধিত হয়ে গেছে, এখন যদি বেশি হয় সংশোধনের কারণে পরিশোধ করা লাগে, তখন ধারা 187 অধীন সুদ পরিশোধ করতে হবে। যেই অংশটা পরিশোধ করা হয় নাই, যতদিন দেরি হয়েছে, সেই অংশটার জন্য আপনাকে কিন্তু 2% হারে সুদ পরিশোধ করতে হবে। আর খতে এসে কি বললো যে সুদ সহ কম পরিশোধিত কর পরিশোধের ক্ষেত্রে দাখিলপত্র সংশোধনজনিত কারণে কোনো অর্থদণ্ড বা জরিমানা আরোপ করা হবে না। এক্ষেত্রে কোনো জরিমানা বা অর্থদণ্ড হবে না অপরিশোধিত কারণে। অর্থাৎ আপনি সংশোধন করার কারণে যদি আপনার কর বেশিও হয়, দিতে হয়, সেক্ষেত্রে জরিমানা দিবে না, তার কারণ এটা ভুলজনিত কারণে হয়েছে। তারপরে যে ক্ষেত্রে নিরীক্ষা নোটিশ প্রাপ্তির পূর্বে দাখিলপত্র সংশোধনের কোনো অনুরোধ করদাতা কর্তৃক পেশ করা হয় এবং দাখিলপত্র সংশোধনের ফলে নিট প্রদেয় করের পরিমাণ হ্রাস পায়, যদি আপনার ব্যাট হ্রাস পায় তখন কি হয়? তখন হলো দাখিলপত্র দেওয়ার ক্ষেত্রে, মূল সংস্কার দাখিলপত্র দেওয়ার ক্ষেত্রে কমিশনার কর্তৃক নির্ধারিত কর মেয়াদে অতিরিক্ত পরিমাণ অর্থের সমপরিমাণ হ্রাসকারী সমন্বয় সাধন করতে পারবে। অর্থাৎ কমিশনার কর্তৃক যদি আপনি মূল সংস্কার দাখিলপত্র দাখিল করার কারণে, সংশোধিতটা দাখিল করার কারণে যদি ভ্যাট হ্রাস পায়, তাহলে কি করবেন? আপনি যেই কর্মীদের দিবেন এরপরে ওই কর্মীদের যে অতিরিক্ত পরিমাণ অর্থ হবে সেখান থেকে আপনাকে মাইনাস করে দিতে পারবে। আর টার্নওভারের ক্ষেত্রে টার্নওভারের ক্ষেত্রে পরিমাণ হইতে বাদ দিতে পারবেন। আর উচ্চ কর্তনকারীর ক্ষেত্রে নির্ধারিত ফেরতযোগ্য কর আইনের বিধান অনুযায়ী ফেরত পাইতে পারবেন। উচ্চ কর্তনকারীর ক্ষেত্রে সেটা ফেরত দিতে পারবে কমিশনার। স্যারের যে গ্রুপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপ এবং অনলাইনে যে তথ্য, এগুলো একটু আমাদেরকে শেয়ার করবেন। আর আজকে যে ইয়াটা হইলো আর কি, জুমে যে আমরা যে আয়োজন করলেন, এটা রেকর্ডিংটা আমাদের মেইলে একটু শেয়ার করবেন প্লিজ, তাহলে আমরা একটু আরো ভালোভাবে উপকৃত হব। আর স্যারকে অশেষ ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য। অনেক পরিশ্রম করে আপনি এই আয়োজনটা করছেন, আমাদেরকে ডেলিভারি দিয়েছেন, অত্যন্ত সুন্দর স্পিচের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়েছেন, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ।
আর আমরা ট্যাক্সে প্র্যাকটিস করি আর কি, ভ্যাটেও প্র্যাকটিস শুরু করেছি আর কি। যেভাবে প্রাঞ্জল ভাষায় আপনি আমাদেরকে বুঝিয়েছেন, মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি আর কি। সামনেও এই ধরনের আয়োজন মাধ্যমে আমরা একটা সুন্দর করব। আর স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে, স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে লিঙ্কডইনের মাধ্যমে, লিঙ্কডইনে আপনি একটা অ্যাকাউন্ট করেন, ওইখানে প্রফেশনালরা ওখানে করে, সেক্ষেত্রে আরো আপনার গ্রুপটা আরো একটু হবে আর কি, সুন্দর হবে। ধন্যবাদ। আমি এখন আপাতত কয়েকদিন আমি একটু বইটা নিয়ে কাজ করছি, আমি একটু সময় দিতে পারছি না ওইদিকে। আমি কিন্তু ইদানিং ফেসবুকে একটু কম থাকি, তার কারণ আমার এইটা শেষ করতে হবে। তো এটা শেষ হওয়ার পরে আমি যখন একটু ফ্রি হব তখন আমি সমস্ত বাকি সব কাজ করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু আমরা করব। আলামিন ভাই, স্যারের মেইল আইডিটা এবং ফেসবুক আইডি এবং সেল নাম্বারটা একটু কাইন্ডলি শেয়ার করবেন মেইলে, আর আজকের ক্লাসের রেকর্ডিংটা। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। দিয়ে দিব, আমরা একটা মেসেঞ্জার গ্রুপ করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সুবিধা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের জন্য আসলে মেসেঞ্জারের থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ বেশি ফাস্ট। হোয়াটসঅ্যাপ হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এটা দেখে স্যারের সাথে কথা বলে আমরা। তাহলে আর কি কেউ আছেন আজকে কোশ্চেন? না, আর কেউ স্যার কোশ্চেনে নাই। তাহলে 11টা বাজে, আজকে মনে ক্লোজ করা যায়। এটা অনলাইন সাবমিট রিটার্ন বাধ্যতামূলক কি এখনো হয়েছে? জি জি, বাধ্যতা মানে অনলাইন রিটার্ন কি এখনই বাধ্যতামূলকভাবে অনলাইনে দিতে হবে নাকি? স্যার আমার কোশ্চেন ছিল, দিচ্ছিলাম ওটা। আচ্ছা, ওই যে একজন এক ভাই জিজ্ঞেস করছে যে অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক কিনা। অনলাইনে রিটার্ন দিতে পারবেন। অনলাইনে ভ্যাট অনলাইনের মূল টার্গেটই হলো শতভাগ রিটার্ন আমরা অনলাইনে নিব। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি নিজে থেকে বা কোনো ব্যক্তি যদি নিজে থেকে অনলাইনে দিতে না পারেন, তার জন্য আইনে অপশন রাখা হয়েছে যে তিনি কাগজে দিতে পারবেন। যদি তিনি না বুঝেন বা না পারেন, তার যদি সুযোগ সুবিধা না থাকে, তার ল্যাপটপ না থাকে, কম্পিউটার না থাকে, ইন্টারনেট না থাকে, বা পড়াশোনা না জানেন বা বুঝতে না পারেন, তখন তার জন্য বিকল্প হিসেবে আইন রাখা হয়েছে যে তিনি কাগজে দাখিল করতে পারবেন। কিন্তু কাগজে দাখিল করার পরেও ভ্যাট অফিস থেকে এটা ডিজিকনের মাধ্যমে আপনার অনলাইনে সাবমিট করে দিব, অর্থাৎ শতভাগ রিটার্ন আমরা অনলাইনে পেতে যাচ্ছি বা পাবো। ধন্যবাদ স্যার, আপনি একটু ক্লোজ করে দেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আপনার কোনো কোশ্চেন আজকে? জি জি, বলেন। স্যার আমি তো ক্যাটারিং এর মানে আমি আইটিপি মানে ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি। তো আমার এক ক্লায়েন্ট স্যার, উনি ক্যাটারিং এর বিজনেস করে। সো স্যার উনি যখন খাবারটা সাপ্লাই দেওয়ার পরে ওনারা ভ্যাট কেটে রাখে, কিন্তু বিলটা স্যার 6-7 মাস পরে 1 বছর পরেও দেয়। তো ওই ক্ষেত্রে স্যার আমরা এটা সমন্বয় করবো কিভাবে? না, 6 মাস পরে হলে সমন্বয় করার কোনো সুযোগ নাই, 6 মাসের মধ্যে হইতে হবে। আচ্ছা, তাহলে স্যার মানে ওনারা তো মানে 6 মাস অতিক্রম হলে, যে মাসে সরবরাহ করছে এবং সেই মাসে যদি রিটার্নের প্রদেও দেখায়, তারপরে 6 মাস অতিবাহিত হয়ে গেলে সেটা সমন্বয় করার কোনো সুযোগ নেই, সেটা তামাদি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হবে, থ্যাংক ইউ স্যার, আপনি একটু শেষ করে দেন স্যার। তাহলে আজকের মতো আমরা আর কোশ্চেন নিচ্ছি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য, 2-3 ঘন্টা ধরে সময় দেওয়ার জন্য। সে 7:30 থেকে এখন 11টা বাজে, অনেক লম্বা সময় আমরা প্রাণবন্ত আলোচনা করলাম এবং অনেক কথাই শুনলাম, অনেকে অনেক অভিব্যক্তি প্রকাশ করলেন। আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এত সময় নষ্ট করে বা এত সময় দিয়ে শুনেছেন, মনোযোগ দিয়ে কষ্ট করেছেন। এবং যদি এখান থেকে কেউ সামান্য উপকৃত হয়ে থাকেন, সেটাই আমাদের সার্থকতা বা আমার সার্থকতা, আয়োজকদের সার্থকতা। আয়োজকদের অনেক ধন্যবাদ, ওনারা অনেক এটার পিছনে কিছু ইনভেস্টও করে ফেলছে অলরেডি, যদিও বিনা লাভে। আমি ওনাদেরকে বলেছিলাম যে আমরা যদি 3-4 ঘন্টা কন্টিনিউ করি, তাহলে এই জুম অ্যাপটা যদি না কিনি, পেইড অ্যাপ না হলে কিন্তু 40 মিনিট পর পর কেটে যাবে। এটা খুব বদারিং, একটা খুব বাজে একটা জিনিস, মাঝখানে ইন্টারাপ্ট হয়ে যায়, পরে কাজটা সুন্দর হয় না, শৃঙ্খলাবদ্ধ হয় না। এমনিতেই অনলাইনে অনেক সীমাবদ্ধতা আছে, তাই না? তো ফিজিক্যালি হইলে যে জিনিসটা হয়, আপনার সাথে ফিজিক্যালি কন্ট্যাক্ট হইলে আপনার বিষয়গুলো শেয়ার করা যায়, অনেক সুন্দরভাবে করা যায়। আর আজকে যেহেতু অনেক লম্বা একটা স্লাইড ছিল বা অনেক লম্বা একটা বিষয় ছিল, সেই জন্য আমি খুব দ্রুত এটা শেষ করার চেষ্টা করেছি। নির্ধারিত সময় ছিল আমার কম, তো সেই জন্য অনেকে হয়তো বা ধরতে পারেননি, বা অনেকে অনেক জায়গায় ছুটে গেছে বা মনোযোগ দিতে পারেননি, মাঝখানে অন্য কোনো কিছুতে ইনভলভ হয়ে গেছেন। সেই জন্য যদি আর কারো এরপরে কোনো বিষয় থাকে, কোশ্চেন থাকে, আমরা সেটাও নিব। এরপরে যদি এই রিটার্নের উপরে যদি পুনরায় আবার করতে হয়, আবারও করবো, কোনো অসুবিধা নেই, হতাশ হওয়ার কিছু নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানে শেষ করব, এরপর আলোচনা করে যদি আরো এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা যায়, সেটাও আমাদের মাথায় থাকলো। তবে আপাতত ঈদের আগে আর সম্ভব না, ঈদের আগে আর কোনো হবে না। ঈদের পরে আমরা এটা বিষয়টা যদি গেট টুগেদার হয় বা এই জুম মিটিং এর মাধ্যমেই বা অন্য কোনো ভাবে আমরা একটা আয়োজন করে এটা একটা ব্যবস্থা করবো।
আপনাকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, পরিজনের সাথে ঈদ করুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আপনাদের সেবায় আমি যেন এভাবে সময় দিতে পারি, আপনাদের সেবায় কাজ করতে পারি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আপনাকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই সবার জন্য থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। জি, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাইকে আসসালামু আলাইকুম।